একটা সিনটা সেট করার জন্য যে আসলে রিসার্চ এথিক্স বলতে আমরা কি বুঝি এবং অনেক ক্ষেত্রে কিছু যে মিসকনসেপশন আছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টে যদি আমরা একটু খেয়াল করি যে আসলে আমরা রিসার্চ এথিক্স বলতে কি কনসিডারেশন আমাদের নেওয়া উচিত, সেই ক্ষেত্রে হ্যাঁ। অনেস্টি, আমি যেটা বলছি যে অনেস্টি, সরি আতিক, অনেস্টি, অবজেক্টিভিটি, ইন্টিগ্রিটি এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। কেয়ারফুলনেস, ওপেননেস, ইন্টেলেকচুয়াল প্রপার্টি যেটি অনেক ক্ষেত্রে আইপি শর্ট ফর্মে ইউজ করা হয়, confidentiality, responsible publication, responsible mentoring, respect for colleagues, special responsibilities, এবং আমি চেষ্টা করছি non-discrimination, competence, legality, animal care এবং protection of human subjects. So these are all broad topics. তো যেটা আমরা শুরুতে দেখি যে অনেস্টিটা আসলে রিসার্চে অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন একজন রিসার্চার হিসেবে কাজ করছি সেখানে আমাদের প্রত্যেকটা কাজই যেন অনেস্টি আন্ডারপিন করে আমাদের যে কাজগুলো আছে। অনেক সময় দেখা যায় যে আমরা লম্বা সময় ধরে কাজ করে দেখি যে একটি ডাটা হয়তো টোটাল স্টোরির সাথে মিলছে না, কারণ আমরা যখন একটা রিসার্চ পাবলিকেশন করতে যাই যেটি অনেক ইম্পর্টেন্ট রিসার্চ পাবলিকেশন, তখন যদি কোনো কারণে ডাটা অ্যালাইন না করে, যদি দেখা যায় যে আমরা সেই ডাটাটা অমিট করি, সেই ডাটাটা হয়তো স্টোরিটাকে একটু সুন্দর করে কিন্তু দ্যাট ইজ আসলে ফলসিফিকেশন বা ডাটা ম্যানিপুলেশন। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা কোনোভাবেই কোনো অবস্থাতেই যেন ডাটা ফ্যাব্রিকেট না করি, ডাটা ফলসিফাই না করি এবং ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইন্টারপ্রেট করার চেষ্টা না করি। যখন আমরা একটি ডাটা পাবলিক ডোমেইনে দিব, ইটস খুব ইম্পর্টেন্ট যে এই ডাটাকে ইউজ করে আরো অনেকে হয়তো কাজ করবে এবং তাদের রিসার্চ সময় নষ্ট হবে যদি দেখা যায় যে সেই ডেটা ঠিকমতো কাজ না করে। তো যার জন্য অনেস্টি খুব ইম্পর্টেন্ট এবং এই অনেস্টিটা শুধুমাত্র যে আমরা পাবলিকেশন যখন করছি সেই পাবলিশ ডোমেইনে তা না, আমাদের যারা কলিগ আছে, আমাদের যারা রিসার্চ স্পন্সর আছে, যারা ফান্ডার আছে, সবার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে এই অনেস্টিটা মেইনটেইন করার জন্য। এরপর অবজেক্টিভিটি, এগেইন খুব ইম্পর্টেন্ট। যখন আমরা একটা রিসার্চ ডিজাইন করতে চাই, ডাটা অ্যানালাইসিস করতে চাই, একই সাথে আমরা যখন কোনো রিসার্চকে ইভালুয়েট করতে চাই, তখন আমাদের খুব ইম্পর্টেন্ট যে আমাদের কোনো পার্সোনাল কনফ্লিক্ট আছে কিনা, আমরা অবজেক্টিভলি রিসার্চটাকে ইভালুয়েট করতে পারছি কিনা, অবজেক্টিভলি রিসার্চটাকে কন্ডাক্ট করতে পারছি কিনা, আমার বায়াস গুলো কোথায় হচ্ছে, যে আমার যদি ফান্ডার একটা স্পেসিফিক রেজাল্ট এক্সপেক্ট করে, আমরা অনেক সময় কম্পেলড ফিল করি যে রেজাল্টটা সেই ডিরেকশনে আসছে কিনা। তো যার কারণে এই বায়াস যে আছে রিসার্চে, এটি কিন্তু সব ক্ষেত্রে বায়াস দেখা যায়। যার জন্য অনেক ক্ষেত্রে এই বায়াস গুলো কনশাস বায়াস হতে পারে, অনেক ক্ষেত্রে এটা হতে পারে আনকনশাস বায়াস। তো রিসার্চে অবজেক্টিভিটিটা ভেরি ইম্পর্টেন্ট এবং অনেক ক্ষেত্রে আমাদের যেটি দরকার যে এই বায়াস ট্রেনিং, যে আনকনশাস বায়াস ট্রেনিং, যাতে আমরা নিজেরা পিক করতে পারি যে কিভাবে আমরা রিসার্চে বায়াস ফিল করছি, ডাটা অ্যানালাইসিসে বায়াস হচ্ছি অথবা প্রজেক্ট সেটআপে বায়াস ফিল করছি। নাও ইন্টিগ্রিটি হুইচ কামস উইথ অনেস্টি, সেটি হচ্ছে যে এটি খুব ইম্পর্টেন্ট। ইফ আমরা যখন কোলাবোরেটিভ রিসার্চ করি তখন এই রিসার্চ ইন্টিগ্রিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি কাউকে কমিট করি যে আমরা কোনো একটি প্রজেক্ট ডেলিভার করব এবং আমার কাছে করা কিছু কাজের উপরে হয়তো অন্য আরেকটি ল্যাব ডিপেন্ড করছে, ইটস ইম্পর্টেন্ট উই ডেলিভার দ্য রিসার্চ কারেক্টলি। এবং আমরা যদি না পারি তাহলে কমিউনিকেট ক্লিয়ারলি যে কেন আমরা পারছি না, প্রবলেম কোথায় হচ্ছে। এবং আমরা যে বিভিন্ন যখন এগ্রিমেন্ট করব, আমরা চেষ্টা করব না যে ওর ভিতরে কোনো একটি লুপ হোল ইউজ করে একটা রিসার্চ আমরা করছি কোলাবোরেটিভলি, খুব এক্সেপশনাল রেজাল্ট আসলো, যে whether we can own the research, although in fact রিসার্চ আমি ওন করি না, হয়তো আমার কোলাবোরেটর ওন করে। তো এই রিসার্চ ইন্টিগ্রিটিটা ভেরি ইম্পর্টেন্ট। Carefulness, this is probably about the researcher itself. আমি এই পর্যন্ত প্রায় 16 জন স্টুডেন্টকে তারা পিএইচডি কমপ্লিট করেছে আমার সুপারভিশনে এবং এখন আরো 7 জন স্টুডেন্ট পিএইচডি করছে। We find যে একটা স্পেকট্রাম অফ রিসার্চার।
কিছু, কিছু রিসার্চার যারা খুবই ভালো, যারা খুবই কেয়ারফুলি প্রত্যেকটা রিসার্চ এক্টিভিটিস করে, খুব সুন্দর করে রেকর্ড মেইনটেইন করে। আবার অনেকেই আছে যে একটু ক্লামজি। তো কিন্তু যখন অ্যাজ এ রিসার্চার আমাদের সিনসিয়ার হতে হবে যে যাতে উই ডু এভরিথিং কেয়ারফুলি বিকজ উই আর ইউজিং সামটাইমস যে রিসার্চ মানি দ্যাট ফান্ডারের থেকে আসছে দ্যাট ইজ ভেরি হার্ড আর্ন মানি। আমার অনেক কাজ আছে ক্যান্সার রিসার্চ ইউকে এর সাথে। সেই ক্যান্সার রিসার্চ ইউকে দেখা যাচ্ছে যে মানুষজন রাস্তাঘাটে একটি ক্যান নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে যারা ডোনেশনের জন্য সেই হার্ড আর্ন ডোনেশন তারা রিসার্চের জন্য ইউজ করছে। আর আমরা যদি কেয়ারফুলি একটা এক্সপেরিমেন্ট করে সে 5000 পাউন্ডের একটা রিএজেন্ট নষ্ট করে ফেলি, that's not correct. একইভাবে রেকর্ড কিপিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা অনেকেই আছি যে রেকর্ড কিপিং ক্ষেত্রে একটু লেজি হয়ে যায়, যে দেখা যায় যে একটা এক্সপেরিমেন্ট করছি, সাথে সাথে যে এক্সপেরিমেন্টটা করছি সেটা রেকর্ড কিপ করার চেষ্টা না করে পরে আমরা মেমোরি থেকে চেষ্টা করি অ্যাড করার জন্য ল্যাব বুকে। দিস ইজ এ ভেরি ব্যাড প্র্যাকটিস। যখনই আমরা কোনো একটা এক্সপেরিমেন্ট করি সবার প্রথমে কিভাবে এক্সপেরিমেন্টটা করব সেটাই আমরা ঠিক মতো রাইট ডাউন করতে হবে। যখন আমরা এক্সপেরিমেন্ট করছি আমরা তখন যদি দেখি যে কোনো ডিফারেন্স অফ অবজারভেশন হচ্ছে এবং অথবা আমার রিটেন প্রসিডিউরের চাইতে আমি কিছু ডিফারেন্টলি করছি বিকজ অফ দ্য সার্কামস্ট্যান্সেস, সেটিও আমাকে প্রপারলি কেয়ারফুলি নোট ডাউন করতে হবে। এই গুড রেকর্ড কিপিং, ডেটা কালেকশন, রিসার্চ ডিজাইন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি একজন গুড রিসার্চার হতে চাই। এরপরে হচ্ছে আরেকটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটি আমি মনে করি যে বাংলাদেশে হয়তো আমরা দেখি না, যে ওপেননেস অ্যাবাউট দ্য রিসার্চ। সেটি আমি যেটি করছি সেটি সবচেয়ে ভালো এবং অন্যরা যে কাজ করছে সেটি হয়তো ভালো হচ্ছে না, এরকম আমাদের অনেকের পারসেপশন আছে। এটা ইম্পর্টেন্ট যে আমরা যে কাজ করব সেই ডেটাটা আমরা ওপেনলি শেয়ার করব। ইফ আমি যদি শেয়ার করতে না পারি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে আমি স্পেসিফিক্যালি জানাবো যে কবে আমি শেয়ার করতে পারবো। আমরা যারা রিসার্চ করছি, আমরা বিভিন্ন রিসার্চ কাউন্সিল থেকে অথবা ফান্ডার থেকে যখন আমরা ফান্ড নিয়ে আসছি, উই হ্যাভ টু কমিট যে আমরা আমাদের ডেটা সবার সাথে শেয়ার করব। এখানে আজকে জুম সেশনে যারা আছে তারা যদি কোনো একটা রিলেভেন্ট রিসার্চ করে আমার ফিল্ডে এবং তারা যদি আমার কাছে কোনো ইনফরমেশন জানতে চায়, আই এম কম্পেলড টু গিভ দ্যাট ইনফরমেশন। আমি যদি এই ইনফরমেশনটা না দেই দ্যাট মিনস আমি ভায়োলেট করছি যে পলিসি, যে ডাটা শেয়ারিং পলিসি বা রিসার্চ ডাটা শেয়ারিং পলিসি। সো আমি কিভাবে কাজ করছি সেটা যেন সবাই জানতে পারে, যার ফলে তারা যখন এই কাজটাকে রিপিট করার চেষ্টা করবে অথবা এই কাজটাকে আরো ফার্দার অ্যাডভান্স করার চেষ্টা করবে, দে আর এবল টু শেয়ার দ্যাট। ইন্টেলেকচুয়াল প্রপার্টি একইভাবে খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যারা ড্রাগ ডিসকভারি এবং অথবা ওভারঅল পেশেন্টস ফোকাস কাজ করতে চাচ্ছেন, এবং অনেক ক্ষেত্রে আমরা কিছু, কিছু কাজ আছে যেগুলো হয়তো আইপি সেনসিটিভ কাজ করতে চাচ্ছেন। এটা ইম্পর্টেন্ট যে আমি যে কাজ করব সেই কাজ যেন প্রপারলি প্রটেক্টেড করা যায় সেদিকে যেমন খেয়াল রাখা। সো আননেসেসারি কোথাও কোনো কিছু পাবলিশ না করে ফেলা। কারণ আমি যদি কোনো কিছু পাবলিশ করে ফেলি কোথাও, সেটা আমি প্রায়র আর্ট হিসেবে ট্রিট হয়। আমি পরবর্তীতে ওটা প্রটেক্ট করতে পারবো না। একইভাবে আমি যদি অন্য কারো ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইউটিলাইজ করে নতুন কিছু ক্রিয়েট করছি, তাহলে আমি তাকে যেন ডিউ শেয়ারটা দেই, তাকে যেন প্রপারলি ইনফর্ম করি অ্যাবাউট দ্যাট। এবং আমি যেন কখনোই কারো কাজের, যেটা বলা হয় যে আইপি ইনফ্রিঞ্জমেন্ট, কারো কাজের যেন তার প্রপার পারমিশন ছাড়া আমি এমন কোনো কাজ করব না যাতে একটা আইপি ইনফ্রিঞ্জমেন্ট হতে পারে। আমি যদি অন্য কোনো কারো আইপি ইউটিলাইজ করি, যেটাকে আমরা অনেক সময় বলতে চাই যে ব্যাকগ্রাউন্ড আইপি, সেই ব্যাকগ্রাউন্ড আইপি যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদেরকে এটা খুব খেয়াল রাখতে হবে। এবং আমার যে ল্যাবে আমি কাজ করি কিংস কলেজ লন্ডনে, উই আর ভেরি মাচ আইপি ফোকাসড, কারণ আমাদের ড্রাগ ডিসকভারি স্পেসে আমরা কাজ করি। আমি এই পর্যন্ত 14টা প্যাটেন্ট সাবমিট করেছি, অনেকগুলো যেগুলো গ্রান্টেড হয়েছে। কিন্তু আমাদের যার ফলে অনেক রেস্ট্রিকশন থাকে যে আমরা কি পাবলিশ করতে পারবো, কোন আইপি নিয়ে কাজ করতে পারবো। এগুলো সম্পর্কে যদি আমার ধারণা না থাকে তাহলে অনেক সময় যেটা হয় যে আমরা অনেক ইম্পর্টেন্ট রিসার্চ ফান্ডিং ইউজ করবো কোনো একটা প্রজেক্টে, পরবর্তীতে দেখা যাবে যে সেই প্রজেক্টের ওনারশিপ আসলে আমার না। সেই প্রজেক্টের ওনারশিপ হয়তো সামওয়ান যার আইপি ওন করছে। এবং সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি বা ফান্ডার অনেক ক্ষেত্রেই সেই ব্যাপারগুলোকে অনেক আগেই এগ্রিমেন্টের মাধ্যমে ক্লিয়ার করে দিতে বলে। আহ এরপরে যে কনফিডেনশিয়ালিটি, একই রকম ভাবে আ আমরা যে কাজগুলো করব সেগুলোর কিছু, কিছু ক্ষেত্রে খুব ইম্পোর্টেন্ট যে আমরা কনফিডেনশিয়ালিটিটা মেইনটেইন করি। যে আমার হয়তো একজন কোলাবোরেটর আছে, সে একটা অ্যাপ্লিকেশন করছে, একটা গ্র্যান্ট অ্যাপ্লিকেশন আমরা ২ জন একসাথে কাজ করছি। সে আমার সাথে সেটি শেয়ার করেছে আইডিয়াটি। আমি এখন সেই আইডিয়াটি নিয়ে আমি তার সাথে কাজ করছি। দ্যাটস কনফিডেনশিয়াল বিটুইন দ্য 2 ইনস্টিটিউশন অথবা 2 পিআইস। আমি সেই কাজটি আবার আরেকজনের সাথে কাজ করার সময় সেই আইডিয়াটা শেয়ার করব না। যেকোনো সিক্রেটকে আমাদেরকে প্রপারলি কনফিডেনশিয়াল রাখতে হবে।
পাবলিকেশনের ক্ষেত্রে একই রকম ভাবে অনেকেরই একটা টেন্ডেন্সি আছে যে মাল্টিপল পাবলিকেশন করা ভেরি রিলেটেড টপিকে rather than telling a proper story, a good story in a large publication, আমরা যেটা করি যে অনেক ছোট ছোট আকারে পাবলিকেশন করার চেষ্টা করি বা ডুপ্লিকেট ইনসিগনিফিক্যান্ট ফাইন্ডিংস গুলোকেও আমরা কিছুটা অনেক ক্ষেত্রে ডিসেপটিভ পাবলিকেশন করা যেতে পারে। এটি আসলে সবার টাইম ওয়েস্ট করে, কারণ হচ্ছে যে এটা হয়তো একজন পিয়ার রিভিউয়ারের কাছে যাচ্ছে, সে পিয়ার রিভিউয়ার এটি নিয়ে কাজ করছে, ফান্ডারের কাছে যাচ্ছে অথবা জার্নালের এডিটরের কাছে যাচ্ছে। আমরা চেষ্টা করব যাতে যেটি আসলে পাবলিকেশন ওর্দি সেটিকে যে জার্নালে পাবলিশ করতে যাচ্ছি একটা গুড কম্প্রিহেন্সিভ পাবলিকেশন হিসেবে যেন আমরা সেটাকে পাবলিকেশন করতে পারি। নাও রিসার্চ এথিক্স এর আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেসপন্সিবল মেন্টরিং। এটি পার্টিকুলারলি যারা একাডেমিক আছেন, যাদের আন্ডারে স্টুডেন্ট সুপারভাইজ করছে। একজন পিএইচডি স্টুডেন্ট নেয়া বা একজন এমএসসি স্টুডেন্ট সুপারভাইজ করা, দ্যাট ইজ এ মেজর রেসপন্সিবিলিটি। দে বিকাম এ পার্ট অফ ইউর লাইফ ফর এ কোয়াইট এ লং টাইম। যেটি আমরা অনেকেই খেয়াল করি না যে দিস ইজ এ পার্ট অফ দেয়ার লাইফ, যারা তারা আমাদের সাথে শেয়ার করছে টু অ্যাচিভ এ রিসার্চ অবজেক্টিভ। সো তাদেরকে ঠিকমতো সময় দিতে হবে, তাদের রিসার্চ যেন ঠিকমতো তারা গাইডেড হয় সেটা এনশিওর করতে হবে। ইফ দে আর মেকিং মিস্টেকস, তাদেরকে হ্যান্ডস অন কাজ শেখাতে হবে। যদি আমার কাছে সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকে, যদি আমি অন্যান্য বিভিন্ন কাজে ব্যস্ত আছি যে আমি একটা রিসার্চ স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারবো না, তখন কিন্তু কোনো অবস্থাতেই একজন রিসার্চ স্টুডেন্ট নেওয়াটা ঠিক হবে না। কারণ এটি কিন্তু আমি তার প্রতি অন্যায় করছি। কারণ সে তার একটি সময় দিচ্ছে টু গেট ট্রেইনড। আমি যদি তাকে মেন্টরিং করতে না পারবো, তাকে যদি ট্রেন করতে না পারবো, যার ফলে সে এই নলেজটা ইউটিলাইজ করে তার ক্যারিয়ারটাকে ফার্দার প্রোগ্রেস করতে পারবে, দেন আই শুড নট বি স্পেন্ডিং টেকিং দ্যাট স্টুডেন্ট। একইভাবে যখন আমি নিচ্ছি স্টুডেন্টকে, তখন তার রেসপন্সিবিলিটি একজন মেন্টরের। তো সেই ক্ষেত্রে তার ওয়েলফেয়ার, তার মেন্টাল হেলথ, তার ফিজিক্যাল হেলথ, তার ফাইন্যান্স, তার রিসার্চ সাকসেস, এইসব ক্ষেত্রে মেন্টরের একটা অনেক অনেক বড় ভূমিকা আছে। তো এটি যারা একাডেমিক হিসেবে আছেন, মেন্টর হিসেবে আছেন, তাদের ক্ষেত্রে এটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। আ এরপরে আসছে রেসপেক্ট ফর কলিগস। ইটস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে সেক্সিজম আছে, রেসিজম আছে, এইজিজম আছে, যে আমরা অনেককে হয়তো বেশি পছন্দ করছি, আরেকজনকে কম পছন্দ করছি। আমরা কারোকে আ একটা উইদিন দা একটা সাইলোর ভিতরে ডেভেলপ করার চেষ্টা করি। যে আমি এই জিনিসটা বলব যে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, এটি অনেক বেশি দেখেছি যে একটা একটা গ্রুপ যারা শুধু নিজেরা কাজ করছে, তারা দে আর নট ওপেন টু ওয়ার্ক উইথ আদার্স। আ এ এ এটা এটি অনেক ক্ষেত্রে একটা it shows disrespect. If a colleague wants to work in a specific area, তার যদি একটা specific skills থাকে, এবং if we can contribute and advance science, then we should definitely work together. এবং যখন আমরা একটা টিমে কাজ করব, আমরা কখনোই চেষ্টা করব না যে একজনকে আ একটু খারাপভাবে ট্রিট করতে, যে না তাকে আমরা খুব একটা চাই না, সে আমাদের সাথে এমনি আছে এজন্য আমরা কাজ করছি। Treat everyone equally. একইভাবে রিসার্চে অনেক ইম্পোর্টেন্ট যেটা, যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, যে আমরা যে কাজ করছি, যে কাজটাকে আসলে করছি হচ্ছে ফর দ্য গুড অফ দ্য সোসাইটি, ফর দ্য গুড অফ দ্য কমিউনিটি। ফর এক্সাম্পল কিংস ওয়ান অফ সোশ্যাল রেসপন্সিবিলিটিটাকে অনেক বেশি এমফাসাইজ করে। কিছুদিন আগে টাইমস হায়ার এডুকেশনে সোশ্যাল রেসপন্সিবল ইউনিভার্সিটির মধ্যে ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি ছিল হচ্ছে কিংস। কারণ আমরা যে কাজ করছি সেই কাজটাকে মানুষের বা সমাজের উন্নতির ক্ষেত্রে কতটুকু ইউটিলাইজ করা যাচ্ছে, কতটুকু কাজ যাচ্ছে। একটা রিসার্চ যদি মেজর পাবলিকেশন হলো, নেচারে হোক, সায়েন্সে হোক, যেখানে হোক, বাট ইট ডাজন্ট কন্ট্রিবিউট টু দ্য অ্যাডভান্সমেন্ট অফ হিউম্যান কাইন্ড, অর তার যে হিউম্যান কোয়ালিটি অথবা সোসাইটির অ্যাডভান্সমেন্টে, দ্যাট রিসার্চের আসলে ভ্যালু অনেক কম। একইভাবেই আমি যখন রেসপেক্ট ফর কলিগস বলছি, সে একই রকম ভাবে নন ডিসক্রিমিনেশন ভেরি ইম্পোর্টেন্ট। আমরা চেষ্টা করব যে কাউকে যেন আমরা ডিসক্রিমিনেট না করি। কেউ যেন ফিল না করে যারা আমাদের সাথে কাজ করছে অ্যাজ এ টিম অথবা কলিগস, যে দে আর লেস ওয়েলকাম। একইভাবে আমরা কেউ যেন ফিল না করে যে দে আর মোর ওয়েলকাম, বিকজ ইটস এ টু ওয়ে সোর্ড। ইফ ইউ মেক সামওয়ান ফিল দ্যাট দে আর মোর ওয়েলকাম, তাহলে ওই টিমে আরো কেউ থাকবে যে দে অটোমেটিক্যালি উইল ফিল যে দে আর লেস ওয়েলকাম। কেউ হয়তো মনে করবে যে না, ওকে হয়তো স্যার বেশি পছন্দ করেন বা আমাকে কম পছন্দ করেন, এবং দ্যাট অ্যাফেক্টস দ্য রিসার্চ প্রোডাক্টিভিটি এবং রিসার্চ মোটিভেশন। কম্পিটেন্স, দ্যাটস ভেরি ইম্পোর্টেন্ট। যে অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু জানি না, কিন্তু আমরা অনেক সময় বলতে চাই যে না, আমরা এই কাজটা করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের উচিত যে আমাদের নিজেদের যে নলেজ লেভেল থাকে সেটাকে ডেভেলপ করা, নেসেসারি ট্রেনিং নেয়া, যাতে উই ক্যান বি কম্পিটেন্ট ইন ডুইং রিসার্চ। একইভাবে when we decide to do any research, it's important that we check the legality of doing that research, whether it's legal.
উইদিন দ্য ল অফ দ্য ল্যান্ড, আমরা যেখানে কাজ করতে চাচ্ছি সেখানে এই কাজটি লিগ্যাল কিনা। আমি ফিল করছি যে একাডেমিক হিসেবে আমাদের অনেক ফ্রিডম আছে যে হ্যাঁ আমরা এই কাজটা করতে চাই, বাট সেই কাজটা উইদিন দ্য ল অফ দ্য ল্যান্ড অথবা ইন জেনারেল লিগ্যাল কিনা, গভর্নমেন্ট পলিসি কি, সেটি কিন্তু ইম্পর্টেন্ট। কারণ আলটিমেটলি অ্যাজ এ পিআই ইউ উইল বি রেসপন্সিবল ফর দ্য অ্যাকশন, এবং there are examples যেখানে অনেকে হয়তো they have to get heavy penalty or even go to jail because they are not following the legal evidence. আর লাস্ট দুটি পয়েন্ট আছে, একটা হচ্ছে অ্যানিমাল কেয়ার, যে বিশেষ করে যারা অ্যানিমাল রিসার্চ নিয়ে কাজ করেন। এখন এখানে একটা জিনিস বলবো যে অনেকেরই ভিতরে একটা ধারণা আছে যে রিসার্চ এথিক্স only applies when we are working with animals. It's actually not, as we have seen so far যে রিসার্চ এথিক্স is a much bigger concept, broader concept. প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টেপসে we have to follow that research ethics. But when আমরা অ্যানিমাল রিসার্চ নিয়ে কাজ করব, it's important যে আমরা unnecessary আমরা অ্যানিমালকে কোনো সাফারিংস এর ভিতরে ফেলছি না, এবং আমরা এমন ভাবে অ্যানিমাল এক্সপেরিমেন্ট করছি যাতে ইটস জাস্টিফাইড ওয়াই উই নিড আ সার্টেন নাম্বার অফ অ্যানিমাল। যেমন একটা অনেক কম সংখ্যক অ্যানিমাল ইউজ করাও কিন্তু একটা অ্যানিমাল ক্রুয়েলটি, বিকজ হচ্ছে যে আমি অনেক কম সংখ্যক অ্যানিমাল ইউজ করছি, যার ফলে যে ডেটাটা পাবো যে ডেটাটা সিগনিফিকেন্ট হবে না। দ্যাট মিন্স আই হ্যাভ টু রিপিট দ্যাট এক্সপেরিমেন্ট। আবার আননেসেসারিলি একটা পুয়ার স্টাডি ডিজাইন যেখানে অনেক বেশি সংখ্যক অ্যানিমালকে আমরা ইউজ করছি, দ্যাট ইজ অলসো অ্যানিমাল ক্রুয়েলটি। এবং একইভাবে অ্যানিমালদেরকে আমরা কিভাবে অ্যানিমাল হাজবেন্ডারিটা মেইনটেইন করছি, তাদেরকে কিভাবে রেডি করছি এক্সপেরিমেন্টের জন্য, কিভাবে আমরা হিউম্যানলি ট্রিট করছি, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট ইন রিসার্চ। ফাইনালি যে যদি আমরা হিউম্যান সাবজেক্ট নিয়ে কাজ করি, যে ক্লিনিক্যাল ট্রায়াল এবং এসব ক্ষেত্রে, তখন এটা অনেক ইম্পর্টেন্ট যে we have to respect the human dignity. তার প্রাইভেসি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডেটা প্রাইভেসি। এখানে যারা ইউরোপে আছেন যারা জানেন যে জিডিপিআর রিসেন্টলি ইনকর্পোরেটেড হয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি ক্যান গেট ফাইন্ড আপ টু $1 million if they are not properly keeping the data private. So important to have the informed consent, যে আমরা তাদের সাথে কাজ করছি, তাদেরকে নিয়ে তাদের ডেটা আমরা যেভাবে কাজ করব তাদের কাছ থেকে আগে ইনফর্মড কনসেন্ট নিতে হবে। আমার কাছে কিছু ডেটা আছে তার মানে এই না যে এই ডেটা দিয়ে আমি যে কোনো কিছু করতে পারি। দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট যে আমরা হিউম্যান সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেকের প্রাইভেসি, ডিগনিটি, কনফিডেন্সিয়ালিটিটাকে মেইনটেইন করি। কারণ রিসার্চার হিসেবে তারা হয়তো আমাদের সাথে অনেক ইনফরমেশন শেয়ার করবে, যে ইনফরমেশন তারা চাইবে না যে তারা পাবলিকলি শেয়ার করার জন্য। So finally, ethical decision making in research is very important, এবং এটি আসলে আমাদের যেটা দরকার, যে অনেক ক্ষেত্রে আমরা জানি না যে কিভাবে একটা প্রপার রিসার্চ এথিক্স মেইনটেইন করা যায়, and it's normal। সেই ক্ষেত্রে আমাদের যেটা উচিত, we should reach out to people who knows about ethical research এবং try to make sure যে যেই রিসার্চের কাজ, যেই কাজটি আমরা করছি সেই কাজটি যেন আমরা এথিক্যালি করি, এবং সেই এথিক্সটা যেন প্রত্যেকটা স্টেজে অফ রিসার্চে আমরা মেইনটেইন করি। যে আমরা যখন রিসার্চ ডেটা জেনারেট করছি, আমরা যখন রিসার্চ ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করছি, আমরা এরপরে যখন পাবলিকেশনের জন্য একটা ম্যানুস্ক্রিপ্ট রেডি করছি, এবং আমরা যখন পাবলিকেশন করছি, এবং একই সাথে সাথে ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা ইদানিং বাংলাদেশে দেখছি, রিসার্চ ডাটাটাকে আমরা যেভাবে ডিসেমিনেট করছি, আমরা যখন জেনারেল পাবলিকের সাথে কথা বলছি বা মিডিয়ার সাথে কথা বলছি, তখন ডোন্ট ট্রাই টু মেক ইট এ গ্র্যান্ড ফাইন্ডিং, জাস্ট বি সেন্সিবল যে আমরা আমাদের যে রিসার্চ ফাইন্ডিংটাকে কিভাবে কমিউনিকেট করছি, কারণ দ্যাট ইজ অলসো এথিক্যাল রিসার্চ। ইফ আই এম communicating my research, making it very grand, এবং আমরা ক্লেম করছি যেটা আসলে ঠিক না, that is research misconduct এবং unethical research. Thank you, Atik. কারো যদি কোনো কোশ্চেন থাকে, I will be very happy to answer. মিরাজ, থ্যাংক ইউ সো মাচ। আমরা যেটা কোশ্চেন অ্যান্সার গুলো আমরা সবার শেষে নিব আর কি, কারণ কোশ্চেন আসলে দেখা যাবে যে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে অনেক কোশ্চেন আসবে, পরে বাকি যে স্পিকার তারা বলার জন্য কান্নাকাটি করতে থাকবে। ওকে, ঠিক আছে, আমি তাহলে শেয়ার করছি, স্টপ শেয়ারিং করছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। খুবই অ্যামেজিং, 103 জন পার্টিসিপেন্টস এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এত একটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু আমি ভাবি নাই যে মানুষ এত গুরুত্ব দিয়ে দেখবে, এবং আমি অনেক শিক্ষক শিক্ষিকা পাচ্ছি এখানে, ইভেন প্রফেসরস পর্যন্ত এখানে আছেন। তো দ্যাটস ওয়ান্ডারফুল। তো এখন আমি রিকোয়েস্ট করব আমাদের অতি প্রিয় জুলিয়াস হোসেনকে। সে ইউরোপিয়ান মলিকুলার বায়োলজি ল্যাবের সিনিয়র সায়েন্টিস্ট এবং নিয়মিত নেচার এবং সায়েন্সে টপ জার্নাল গুলোতে পাবলিশ করে থাকে। ফরমার ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক এবং খুবই নাইস গাই। তো প্লিজ টেক ইউর ফ্লোর, ডক্টর জুলিয়াস। আচ্ছা, আমার স্ক্রিনটি দেখা যাচ্ছে আতিক ভাই? হ্যাঁ জুলিয়াস, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, মিরাজ ভাইকে থ্যাঙ্কস, মোটামুটি ভালো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছেন।
আর আমি আসলে একটু আড্ডা টাইপের করে আমার প্রেজেন্টেশনটা করছি। তো প্রথমে আমি আসলে একটু ব্যাকগ্রাউন্ড দিতে চেয়েছিলাম যে আমরা রিসার্চ করি কেন করি। তো রিসার্চ করার কারণ হচ্ছে কি আমাদের একটা মেইন গোল আছে যে আমরা আমাদের নলেজকে ডেভেলপ করব, নলেজকে অ্যাডভান্স করব, যাতে আমাদের লাইফ ইমপ্রুভ হয় এবং আমাদের যে এক্সিস্টিং থ্রেট এবং ফিউচার থ্রেটস এগুলা থেকে আমরা যাতে নিজেদেরকে সেফগার্ড করতে পারি। তো এটা হচ্ছে অবজেক্টিভ। এখন আমরা বিভিন্ন এরিয়া থেকে এই অবজেক্টিভটাকে অ্যাচিভ করতে চাচ্ছি। তো এই অ্যাচিভ করার ক্ষেত্রে আমাদের কি প্লেয়ার কারা? একটা গ্রুপ হচ্ছে সায়েন্টিস্ট, রিসার্চার যারা এই কাজটা করে। তো আমরা যেভাবে কাজটা করতেছি, এই কাজ করার ক্ষেত্রে আমরা কি করতেছি যে সিস্টেমেটিক রেকর্ডিং এন্ড অ্যানালাইসিস অফ ডেটা, যাতে আমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করতেছি, আমরা সার্ভে করতেছি এবং এইটা সিস্টেমেটিক ভাবে আমরা অ্যানালাইসিস করে একটা ফাইন্ডিং আমরা পাই, এটা দিয়ে হচ্ছে আমরা ইমপ্রুভ করি। তো এর সাথে আসলে আরেকটা কি প্লেয়ার আছে যারা হচ্ছে ফান্ডিং এজেন্সিস, যারা আমাদেরকে ফান্ড দেন। তো ফান্ড দেওয়ার ক্ষেত্রে আমরা যদি কনসিডার করি, এদের ম্যাক্সিমাম হচ্ছে আমরা যে ফান্ডিংটা পাই এটা হচ্ছে পাবলিক ফান্ড, কিছু কোম্পানিও আছে। তো পাবলিক ফান্ড মানে হচ্ছে আসলে পাবলিক যে টাকাটা দিচ্ছে, এটা হচ্ছে আমরা যদি দেশ আলাদা না করি তাহলে কি পাবলিক মানে হচ্ছে জনগণ, একই লোক। সো আমরা যখন একসাথে রিসার্চ অবজেক্টিভ অ্যাচিভ করতে চাই তাহলে আমরা কি একই দিকে সবাই আগাচ্ছি। তো এই কথাটা যদি আমরা মাথায় রাখি যে আমাদের অবজেক্টিভ এক, আমাদেরকে যারা টাকা দিচ্ছে আমরা একটা কোম্পানির অধীনে কাজ করতেছি, তখন আমাদের কিন্তু অনেক কিছু সহজ হয়ে যাবে। অনেক কিছু সহজ হওয়ার মধ্যে কি কি থাকবে যে আমাদের মধ্যে কম্পিটিশন, কাউকে ডিসক্রিমিনেট করা, অথবা একই কাজ যদি অন্য কেউ করে আমি হ্যাপি হব সে যদি আগে করে, কারণ কি সে কি হিউম্যানিটির জন্য কাজ করতেছে। সো এইটা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে প্রথমে, যে আমরা একই গোলের দিকে সবাই আগাচ্ছি, বিভিন্ন এরিয়াতে কাজ করতেছি, বিভিন্ন অ্যাপ্রোচে কাজ করতেছি। সো আমরা যাতে এই কাজটাকে ম্যাক্সিমাইজ করতে পারি, যেটা আমাদেরকে আমাদের লাইফকে ইমপ্রুভ করতে পারে এটা। তো এখন এখানে আমি কিছু পয়েন্টকে হাইলাইট করেছি, আমার মনে হয় প্রতিটা পয়েন্টই মিরাজ ভাই খুব সুন্দর করে কভার করছেন। তো কেন আমাদের রিসার্চ ইন্টিগ্রিটি নিয়ে চিন্তা করতে হচ্ছে? আসলে সায়েন্টিস্টরা কি ইন জেনারেল আমরা হচ্ছে খুবই ভালো মানুষ, তাই তো? মানুষ হচ্ছে অনেস্ট, ইন্টিগ্রিটি আছে আমাদের এজ এ হিউম্যান বিইং। কিন্তু যেহেতু আমরা হিউম্যান বিইং, আমাদের মধ্যেও হিউম্যানের যে এরর গুলা এটা আসতে পারে, বিভিন্ন ধরনের বায়াস আসতে পারে। তো এই জন্য রিসার্চ করার সময় আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে একটা হচ্ছে আমি জেনে কিছু খারাপ কাজ করতে পারি, আরেকটা হচ্ছে আমার না জানার কারণে আমি কিছু ভুল করতে পারি। সো এই দুইটা দিককে আমরা আলাদাভাবে চিন্তা করতে পারি। তো এখানে অনেস্টি, অ্যাকুরেসি এটা নিয়ে ভাইয়া বলেছেন। ইফিসিয়েন্সির জন্য আমি আরেকটু অ্যাড করতে চাই যে যেহেতু একই জায়গা থেকে ফান্ডিংটা আসতেছে, তখন আমাদেরকে সেন্সিবল হতে হবে যে একই কাজকে আমরা রিইনভেন্ট করব কিনা, একই জায়গাতে আমি সময় নষ্ট করব কিনা। সো এটা ইনস্টিটিউট থেকে এবং আমাদের পার্সোনালি এই জিনিসটাকে আমরা যে কাজটা ইফিসিয়েন্টলি করতে পারবো এবং যেই ফিল্ডে আমার কাজ করে লাভ হবে গ্লোবালি, সেটা আমরা সিলেক্ট করব। আর আরেকটা জিনিস হচ্ছে অবজেক্টিভিটি, ভাইয়া বলেছেন। তো অবজেক্টিভিটির মধ্যে আমরা যখন কোনো বিষয় নিয়ে চিন্তা করব, তখন হচ্ছে আমরা যাতে আমাদের পার্সোনাল বায়াস ওখানে না থাকে, রিসার্চ সিলেকশনের ক্ষেত্রে অথবা ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে, রিপোর্টিং এর ক্ষেত্রে, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আর রেসপেক্টের অনেক কিছুই কভার করেছেন ভাইয়া। তো সাথে হচ্ছে অন্যের প্রতি রেসপেক্ট, যেটা যেমন ফেসবুক থেকে আমাদের একটা সময় আমরা জানতে পারলাম যে আমাদের ডেটা নিয়ে নেওয়া হয় এবং এই ডেটাটাকে তারা ইউজ করতেছে। সো অন্যকে না জানিয়ে আমরা যদি কোনো ডেটা ইউজ করি এবং ওইটা নিয়ে রিসার্চ, কেউ বলবে এটা একটা ভালো জিনিস। আর রেসপেক্ট হচ্ছে যে আমার কলিগদের রেসপেক্ট করতে হবে, অন্য হিউম্যান বিংস যারা আছেন তাদের রেসপেক্ট করতে হবে। এটার দিক অনেক দিক দিয়ে আছে, যেটা হচ্ছে যে আমরা যখন কাজ করব, যাতে যেহেতু আমরা কমন অবজেক্টিভ এর দিকে আগাচ্ছি, সো আমরা যদি দেখি শেয়ার করতে পারি তার এক্সপার্টিস ভালো আছে,
তাকে কম্পিটিটর না বানিয়ে তাকে যদি আমি কিছু হেল্প করে এই কাজটাকে যদি আগানো যায় সেটা করতে পারি। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন সাথে সাথে আমরা আসলে তো অনেক ভালো হতে পারি হিউম্যান ইসে, কিন্তু আমরা যদি চিন্তা করি একসাথে আমাদেরকে কি মেইন মানুষ কখন খারাপ রিসার্চের ক্ষেত্রে একটা দিক থাকে যেটা হচ্ছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে আমার তো পাবলিশ করতে হবে, অথবা আমাকে খুব ভালো জায়গায় দেখাইতে হবে যে আমি পাবলিশ করছি, অথবা ভালো কিছু ডেভেলপ করছি, সফটওয়্যার ডেভেলপ করেছি বা একটা জিনিস ইউজ করছি। তো এখন অবশ্যই এটা ভালো দিক, কিন্তু অবজেক্টিভ যেহেতু আমাদেরকে গ্লোবাল অ্যাডভান্সমেন্ট, সো ওইটাকে হচ্ছে আমাদেরকে রাখতে হবে। কিন্তু সাথে সাথে আমাদেরকে চিন্তা করতে হবে এটা দিয়ে কি আমি মানে অন্যদেরকে মিসগাইড করতেছি কিনা। তো এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি যে সায়েন্টিফিক মিসকন্ডাক্ট, কারণ আমরা তো বিশ্বাস করি অনেক সময় আমরা ভেস্তের কথা শুনলে হচ্ছে ভালো কাজ করতে চাই, আর জাহান্নামের কথা শুনলে হচ্ছে আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে চাই। সো একটা এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, যেটা হচ্ছে যে সায়েন্টিফিক মিসকন্ডাক্টের এক্সাম্পল, যেটা খুবই আলোচনা হয়েছে 2014 সালে। হারুকু ওবোকাতা নামে সায়েন্টিস্ট, সে পাবলিশ করে নেচারে, যেটা হচ্ছে যে নর্মাল সেলকে স্টেম সেলে রূপান্তরিত করা। আইডিয়াটা ছিল হচ্ছে যে সাইট্রিক অ্যাসিডে গোসল করাবে সেলকে, এবং সেল তার সমস্ত যে মেমোরি এটা ভুলে যাবে, সেই স্টেম সেল হিসেবে কাজ করবে। এটা আইডিয়ালি তাদের চিন্তা, এবং এটা এত বেশি অ্যাট্রাকটিভ ছিল যে তাকে চিন্তা করতেছিল সবাই ন্যাশনাল হিরো, নোবেল প্রাইজ পাবে। কিন্তু এটা আসলে যারা সায়েন্টিস্ট, যারা কাজ বুঝে, তাদের কাছে মনে হয়েছে যে এটা তো আসলে কোনো মানে বাস্তবসম্মত না যেভাবে এটা হয়েছে। তো তখন অনেকে রিপ্রোডিউস করতে চেয়েছে এই রেজাল্ট, কেউ পারেনি, এবং এরপরে অভিযোগ আসছে, তারপরে ইনভেস্টিগেশন হয়। তো একটা সময় গিয়ে তাকে পাওয়া যায় যে সে এটাকে ফলসিফাই করছে ডাটা, এবং তার জব চলে যায়। এবং এর সাথে কনসিকুয়েন্স হিসেবে তার যে মেন্টর ছিল, যে সিনিয়র অথর, সে ওভাবে ছিল না, সে খুবই বড় সায়েন্টিস্ট ইয়োশি সাসাই, উনি এমপিএল আসছিলেন জাস্ট আগের বছর এখানে 2013-এর দিকে। তো সে এই শেমটাকে নিতে পারেনি, যদিও সে এর সাথে জড়িত না, সে সুইসাইড কমিট করে। তো এখন আমরা চিন্তা করি যে এটা হয়তো একটা বড় এক্সাম্পল, যে যখন আমরা ফলসিফাই করবো কোনো কিছু, এটার কনসিকুয়েন্সটা কত দূর যেতে পারে, আমাকে নিজেকে এফেক্ট করবে, জাতিকে এফেক্ট করবে, এবং অন্যকেও, আমার কলিগদেরকেও এফেক্ট করবে। তো এরপরে আমি কিছুটা মিসকন্ডাক্টের লিস্ট তৈরি করেছি, যেটা হচ্ছে একটা হতে পারে যে আমরা ডেটা ইনভেন্ট করব। ইনভেন্টিং করা মানে হচ্ছে যে আমরা বলতেছি যে এই ডেটাটা আছে, আমরা অনেক সময় দেখা যায় যে কম্পিটিশনাল যারা রিসার্চার আছেন তারা বলতেছেন যে আমার মেথড ভালো পারফর্ম করে অন্যদের তুলনায়, কিন্তু আমি ওইভাবে হয়তো কম্পেয়ার করলাম না, বা সবসময় টার্গেট দেখা থাকে যে আমরা কম্পেয়ার করে ভালো দেখাবো, এটা যাতে না হয়। আর ডেটা ফলসিফিকেশন যে আমার ডেটা আছে হচ্ছে 10টা, তার মধ্যে 5টায় ভালো পারফরমেন্স দেয় আর 5টায় খারাপ পারফরমেন্স দেয়। আমি যদি মাল্টিপ্লাই করি, এই 5টা ডেটাকে মাল্টিপ্লাই করে 10টা করে দিলাম বা 15টা করে দিলাম, তখন আমি দেখাচ্ছি যে এটা বেশিরভাগ ক্ষেত্রে ভালো পারফরমেন্স করে। তারপরে ইমেজ ম্যানিপুলেশন, এখন তো টেকনিক কত চলে আসছে, আমরা ভিডিও এডিট করি, ছবি এডিট করি। সো এই টেকনোলজির গুলার কারণে জার্নাল এখন বিভিন্নভাবে এই ডেটা বা ইমেজ ম্যানিপুলেশন হয়েছে কিনা সেটাও কিন্তু চেক করে। সো এই টাইপের, এবং ইমেজ প্রসেসিং এরও বা ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে শুধু যে ম্যানিপুলেশন না, আনইনটেনশনাল কোন কাজগুলা করা যাবে, কোন কাজগুলা করা যাবে না, বিভিন্ন জার্নালে এটা লিস্ট থাকে যে আমি ইলিমিনেশন কন্ট্রাস্ট বাড়াই দিলাম, এটা কি পুরো ইমেজের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো নাকি একটা পার্টিকুলার অংশের মধ্যে অ্যাপ্লাই করতে পারবো। সো এটা আমাদেরকে স্টাডি করতে হবে। তারপর অন্যদের কাছ থেকে আমি ডেটা ইম্প্রপার ভাবে নিয়ে নিলাম, এবং কম্পেয়ার করার ক্ষেত্রে দেখা যায় যে আমরা দেখাই যে তার এক্সিস্টিং মেথড থেকে আমার পারফরমেন্স ভালো। সো এই ভালোটা দেখানোর জন্য অনেক কিছু চিন্তা করতে হবে, প্যারামিটার সেম আছে কিনা, কন্ডিশন সেম আছে কিনা, তারা যেগুলা ইউজ করছে ওগুলা করতেছে কিনা। এরপরে স্টিলিং হতে পারে, যেটা টেক্সট
আইডিয়াস, ডেটা, মেথড, কনফারেন্সে গিয়ে আমি আইডিয়া পেলাম, ওটা ইমপ্লিমেন্ট করে পাবলিশ করলাম। নো, রিভিউর ক্ষেত্রে এক হচ্ছে আমার জাস্ট রিভিউয়ার হতে হবে, এবং রিভিউ ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি এটা হচ্ছে কনফিডেন্সিয়াল। এটা জাস্ট আমি সায়েন্টিফিক ডিউটি, আমি রিভিউ করব এবং ওটা ওটা আমি ভুলে যাব। আমার নলেজে থাকবে কিন্তু এটাকে আমি মিসইউজ করব না, ম্যানিপুলেট করব না, এবং বায়াসড রিভিউ করব না। এটা হতে পারে যে অন্যকে ক্রেডিট না দেওয়া, এটা খুবই ছোট মানুষ। তো আমি ফার্স্ট স্লাইডে যেটা বলেছিলাম যে যেহেতু আমরা একই অবজেক্টিভের দিকে যাচ্ছি, সো অন্যকে ক্রেডিট দেওয়া মানে হচ্ছে আমি ছোট হচ্ছি না, আসলে বড় হচ্ছি। ঠিক আছে। আর ইনঅ্যাকুরেট রিপোর্টিং এর ক্ষেত্রে একটা হচ্ছে অ্যাকুরেসি আর একটা হচ্ছে কমপ্লিটনেস। অ্যাকুরেসি তো হচ্ছে যে আমি যেটা বললাম সেটা ঠিক আছে, এবং কিছু জিনিস আমি হাইড করলাম, এটা আমার কমপ্লিট না। ওই হাইড করার কারণে আমার হয়তো আমি অন্যদেরকে মিসগাইড করতেছি যে এইভাবে এটা পারফর্ম করে, এই মেথড এইভাবে কাজ করে, কিন্তু এই জায়গাতে তার উইকনেস আছে, ওইটাকে আমি হাইড করলাম। তারপরে হচ্ছে নট বিং জাস্ট, এটা হচ্ছে যে আমি আমার পার্সোনাল প্রিফারেন্স বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ইউজ করে অন্যের কাজকে ইভ্যালুয়েট করা। সো এখন গুড সায়েন্টিফিক প্র্যাকটিস কি হতে পারে, যে একটা হচ্ছে ইনস্টিটিউশনাল লেভেলে, যে এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই আমাদের ডিফাইন করা থাকে আমরা কি করতে পারি বা পারি না, এবং এর সাথে কি পেনাল্টিও থাকতে হবে, যে এই মিসকন্ডাক্টের জন্য পেনাল্টি কি। আর পার্সোনাল লেভেল আমরা কি কি করতে পারি, যে ভাইয়া বলেছেন যে রেকর্ড রাখা, এবং এভরি স্টেপে রেকর্ড রাখা, এটা হচ্ছে নিজের লাইফকেও ইমপ্রুভ করবে। কারণ একটা প্রজেক্টে এখন মাল্টিডিসিপ্লিনারি প্রজেক্ট, এটা অনেক অনেক সময় লাগে। এই সময়ে আমরা পরে গিয়ে আমার যদি রেকর্ড থাকে, তাহলে আমি ভুলে যাব যে যে জিনিসগুলা রেকর্ডকে আমি খুঁজে আমি ওটাকে তখন কি আইডিয়া ছিল বা কিভাবে কাজটা করেছে এটাই বলবো। আর সব সময় হাইপোথিসিস চেক করতে হবে, যে আমরা একটা রেজাল্ট পেয়ে ইউরেকা না, আমাদের চিন্তা করতে হবে সবসময়, হোয়াই সাইন অন করে রাখতে হবে, যে আসলে এটা সেন্স মেক করে কিনা। তো রেজাল্ট হয়তো আমি কোনো একটা ভুল প্যারামিটারের কারণে আমি রেজাল্ট পেতে পারি, অথবা একটা ভুল হাইপোথিসিসের কারণে ভালো রেজাল্ট পেতে পারি। সো এটা খুব কেয়ারফুল হতে হবে। তারপরে এক্সপেরিমেন্টাল কন্ডিশন, বা আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করি তখন তার যে প্যারামিটার সেটআপস, এটা ঠিক আছে কিনা, এটা কি আসলে সেন্স মেক করে কিনা। তা আমরা এখন ইএমবিএল এ কাজ করি, এখানে আমরা একটা পেপার আসলে লাস্ট ডিসেম্বর আমাদের সাবমিট করার কথা ছিল, সেটা আমরা সাবমিট করি না, কারণ লাস্টের দিকে গিয়ে আমাদের একটা জিনিস চেক করা হয়েছে, যদি আমি ইনভলভ হয়েছি প্রজেক্টের একটু শেষের দিকে, যে একটা অ্যাজাম্পশনে আমাদের কিছুটা আমরা খুব বেশি কেয়ারফুল ছিলাম না। তো এটা আমরা এখন পুরোটা চেক করতেছি। সো একটা পেপার সাবমিশন বা কোনো একটা জিনিস ডিসেমিনেশনের আগে এরকম আমাদের যে একটা চেক লিস্ট আছে, যে আমরা হয়তো 50টা চেক লিস্ট আমরা টিক দিতে হবে, দিয়ে তারপরে হচ্ছে আমাদের দিতে হবে, আগাইতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রিপ্রোডিউসিবিলিটির অবস্থা হচ্ছে এখন সায়েন্সে খুবই খারাপ। এক হচ্ছে আমরা যা পাবলিশ করি যে সাইটেড হয় না, হাফের বেশি পাবলিকেশন একবার হয়তো সাইটেড হয় না। আরেকটা হচ্ছে রিপ্রোডিউসিবল বলতে এটার হয়তো পুরো স্টাডি নাই, হয়তো 25% রিসার্চ বা 15% রিসার্চ হয়তো রিপ্রোডিউস করা গেছে যখন স্টাডি হয়েছে ছোটভাবে। তো এটা খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে যে আমি যাতে এটা রিপ্রোডিউস করতে পারি এবং অন্যরাও যাতে করতে পারে। সো আমি যদি না পারি, অন্যরা তো পারবেই না। সো এটা খুব ইম্পর্টেন্ট যে একই কন্ডিশনে এই এক্সপেরিমেন্ট গুলো করে যাতে সেম রেজাল্ট পাওয়া যায়, এটাই হচ্ছে রিপ্রোডিউসিবিলিটি। আর অন্যদেরকে ক্রেডিট দিতে হবে, সাইটেশন করতে হবে। তো এটা কিভাবে অ্যাচিভ হবে, সেটা হচ্ছে যে আমরা যদি খুব কমিউনিকেটিভ হই এবং ট্রান্সপারেন্ট হই। এটা অ্যাচিভ করার একমাত্র উপায় হচ্ছে কমিউনিকেটিভ বলতে আমরা সবসময় কথা বলবো আমাদের কাজ নিয়ে। সো যখন নিজের ভিতরে থাকে তখন আনইনটেনশনাল মিস্টেক গুলা হয়। যদি আমরা ধরে নেই যে কেউ কখনো মানে খারাপ কোনো কিছু করার জন্য করবে না, কিন্তু আনইনটেনশনাল যেটা হতে পারে সেটা হচ্ছে যে আমার হয়তো অ্যাজাম্পশনটা ঠিক নাই, যখন অন্য কোশ্চেন করবে আমি যদি ট্রান্সপারেন্ট হই, তখন আমি প্রেজেন্ট করতেছি, করতেছি, তখন আমরা এই ভুলটা ধরতে পারবো, এবং এই ভুলটা ধরার ফলে আমি চেঞ্জ করতে পারবো। তো এখন
ফাইনালি আমি শুধু একটা কথা বলতে চাই যে একটা সময় এসে হয়তো আমরা অনেক সময় খুব ভালোভাবে রিসার্চ এথিক্স নিয়ে শুরু করিনি, রিসার্চ শুরু করে দিচ্ছি। আমাদের ক্ষেত্রে সেটা হয়েছে, আমরা পেপার লেখা শুরু করছি, আমরা হয়তো কোনো কিছু পড়ি নাই ঢাকা ইউনিভার্সিটিতে থাকার পরে। তো এখন আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের আসলে এই ওয়েবিনার থেকে যে আমরা যে কাজগুলা করতেছি এই আলোচনার ক্ষেত্রে এসে এখন কি আমি এই অবস্থা থেকে আমি আমার এটা জাস্টিফাইড, আমার কাজটা আমি ভ্যালিডেট করব অথবা আলোচনা করব বা আমি চিন্তা করব করে তখন যদি এমন হয় যে অবস্থাটা আসলে অনেক জায়গাতে আমার দুর্বলতা আছে, তো এটা ফিক্স করা হচ্ছে ভালো। আর এটাকে নিয়ে সার্ভাইভ করে একটা পেপার পাবলিশ করা আসলে কিছুই না, না পাবলিশ করা হচ্ছে এর থেকে অনেক বেশি হেল্প, কমিউনিটিকে হেল্প করা হলো, সায়েন্সকেও হেল্প করা হবে। তো এটাই আসলে আমার শেষ স্লাইড। আমি খুব একজনকে অ্যাকনোলেজ না করলে হবে না, প্রফেসর ইয়ান মাতাই, সে ফর্মাল ডিরেক্টর জেনারেল অফ ইএমবিএল, উনার 2017 উনি একটা টক দিয়েছিলেন। এটা খুবই আই এম ইন্সপায়ার্ড উইথ দ্যাট টক। সো কোশ্চেন আমরা হয়তো শেষে একসাথে অ্যান্সার দিব। তো আতিক ভাই। ও থ্যাংক ইউ ডক্টর জুলিয়াস। তোমরা দুজন তো আমি যা বলার সব বলে দিয়েছো, তবু আমি এটা রিক্যাপ করার চেষ্টা করব আর কি। এক্সিলেন্ট। তো আচ্ছা, আমি আমার শেয়ারিংটা স্টপ করে দিব। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমিও শেয়ার করি। আর অনেকেই প্রশ্ন লিখছেন, আমি রিকোয়েস্ট করব যে আপনারা যদি কাইন্ডলি প্রশ্নগুলো হ্যাঁ, মানে নিজের কাছে লিখে রাখেন বা চ্যাটে লিখে রাখেন, কিন্তু উত্তম হয় যে আপনারা যদি মুখে বলেন, তা বলার জন্য রেইজ হ্যান্ড অপশন আছে, তো আপনারা সেটা করবেন আর কি। আমি তাহলে শুরু আমি করছি। কিছু কিছু চ্যাট থেকে আমি কিছু নোট করতেছি। হ্যাঁ হ্যাঁ, একটা প্রশ্ন তো তোমাকে করেছে। আমি হয়তো হ্যাঁ 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 আমি এটা নোট করে রাখতেছি। তো তারপর আমি কিছু যদি কোনোটা মিস করি আমাকে ওই সময় আপনি হয়তো এবং বা বায়োলজিক্যাল বিষয় বা তাহেরা কেমিস্ট্রি বা ক্যান্সার আমাদেরকে রিসার্চ অথবা অ্যাটেনশনে আনতে পারে। এই টাইপের বিষয় হলে মানে আমাদের হ্যাঁ মিনাস হ্যাঁ স্যার বলতে পারবেন ভালো মতো। জুলিয়াস যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড, বাট এরপরেও কাজ করেন ক্যান্সার রিসার্চ নিয়ে বা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে, উনিও অ্যান্সার করতে পারবেন। তো যদি কারো প্রশ্ন থাকে স্পেসিফিক কারোর জন্য, সেটা নাম উল্লেখ করে বললে খুব ভালো হয়, আর আমার জন্য প্রশ্ন না রাখলে আরো সুন্দর হয়। আচ্ছা, ধন্যবাদ। এই হচ্ছে আমার বক্তব্য। শুরু করি। রিসার্চ এথিক্স, এটা মূলত হচ্ছে যে জাপানে কিছু প্রায় 10টার মতো পরীক্ষা দিতে হয়েছিল আসার পরে, কাজ শুরু করার আগে। তো ওগুলোর উপর বেস করে প্লাস ব্যক্তিগত জীবনে অনেক মানে আমরা যেটা বলি লাথিগুতা খেয়ে শিখা, সেরকম আর কি। কারণ জুলিয়া যেটা বলেছে যে আমাদের তো দেশে আমরা এগুলো জানি না সহজে, প্লাস আমাদেরকে কেউ বলে না, কিন্তু এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য আসতেছি। তো আপনারা চাইলে গুগল সার্চ দিয়ে তাদের আতিক ভাই, আমি শুনতে মজার পাচ্ছি বিষয় না। আচ্ছা, আমাকে বাদ দিয়ে দিছিল আর কি। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে কথা আমার? জুলিয়াস, আমার কথা কি শোনা যাচ্ছে? জি আতিক ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি মাঝখানে আমাকে শোনা আউট যাচ্ছে করে আপনি। দিছিল আর কি। ঠিক আছে। আগের বা বাকি হ্যাঁ, দুজনের শুনতে পাচ্ছি। বক্তব্য এত ভালো ছিল, আমি রিপিট করছি বলে এখানে কিছুটা প্লেজারিজমের সম্ভাবনা আছে, এই জন্য হয়তো আমাকে বাদ দিয়ে দিচ্ছিল। যাকে শুরু করছি। তো হাউ টু হ্যান্ডেল পার্সোনাল ইনফরমেশন অথবা ইমেজ, এটা রিসার্চে ইথিক্যাল ইস্যুতে আলোচিত হয়। আপনি কথা শোনা যাচ্ছে, একটু কেটে যাচ্ছে। কেটে যাচ্ছে? হ্যাঁ, একটু কেটে কেটে যাচ্ছে মনে হয়। এখন কি ঠিক আছে? আচ্ছা, ইথিক্যাল অ্যাপ্রুভাল একটা দরকার পড়ে। আনফরচুনেটলি সব বিশ্ববিদ্যালয়ে হয়তো কোনো ইন্ডিপেন্ডেন্ট এথিক্স কমিটি নাই, কিন্তু এরপরও যদি আমরা বাংলাদেশে বসে কোনো কাজ করি এবং ইথিক্স কমিটি নাও থাকে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তখন আমরা চেষ্টা করব যে ডিন অথবা ইউনিভার্সিটির হায়ার অথরিটি থেকে অফিসিয়ালি কোনো ডকুমেন্টেশন করে তাদের অ্যাপ্রুভাল নিয়ে কাজটা শুরু করতে। যেমন অটিজম নিয়ে কাজ করতে গেলে তখন আমাদের ভেরি স্ট্রেঞ্জ, আমাকে আবার বাদ দিয়ে দিয়েছিল আর কি। আমি আবার শুরু করি না? এখন কি কথা শোনা যাচ্ছে, তাই তো? তো সরি অ্যাবাউট দ্যাট, আমার নেটওয়ার্ক কেন ডিস্টার্ব করছে আমি জানি না। তো
জুলিয়াস কথা শোনা যায়? হাত দিয়ে বললেই হবে। শোনা যাচ্ছে, আতিক শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো সেটা হচ্ছে যে এগুলা বলে ফেলেছে। তো কথা শোনা হ্যাঁ, বাংলাদেশের পার্সপেক্টিভে আমাদের যেটা দরকার যে ইথিক্যাল অ্যাপ্রুভাল নিতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে, মানে যেখানে দরকার। মেন্টরিং এবং অ্যাডভাইজিং তো এটা বলেছে অলরেডি। ডেটা হ্যান্ডলিং এবং আমি সরি, অন্য যারা কাইন্ডলি সবাইকে একটু মাইক্রোফোন মিউট করার জন্য অনুরোধ করছি। বারবার একই রকম হচ্ছে কেন, কয়েকবার কেটে গেল। আচ্ছা, তো কমিউনিকেটিং ইনফরমেশন টু দ্য পাবলিক, যেটা অলরেডি মিরাজ খুব সুন্দর করে পয়েন্টটা বলেছে। রিসার্চ মিসকন্ডাক্ট, সবাই একটু কাইন্ডলি মাইক্রোফোনটা মিউটে রাখেন, শুধুমাত্র আতিক কথা বলুন। আর হচ্ছে হ্যাঁ, থ্যাংক ইউ। আর এই পয়েন্টগুলো অলরেডি আলোচিত হয়েছে। একটা পয়েন্ট হচ্ছে যে এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ডাইমেনশনস অফ ইঞ্জিনিয়ারিং রিসার্চ, এই পয়েন্টটাও আমাদের খেয়াল করতে হবে। এবং অনেক সময় দেখা যায় রিসার্চ অ্যাপ্রুভালের সময় এনভায়রনমেন্টালি কোনো ডিস্টারবেন্স হবে কিনা বা সোশ্যাল কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, এরকম কিছু ডিক্লারেশন দিতে হয়। তো এগুলো খেয়াল করতে হবে। স্পেশালি এগুলো কেন দরকার? ছোট ছোট জার্নাল বা কনফারেন্স করতে গেলে অনেক সময় লাগে না, কিন্তু বড় জার্নাল গুলাতে পাবলিশ করতে গেলে শুরুতেই অনেক ক্ষেত্রে ওরা চায় যে এরকম কোনো ডিক্লারেশন আছে কিনা, অথবা ফান্ডিং পাওয়ার জন্য এগুলো দরকার পড়ে। তো আমাদের যাতে যখন কোনো একটা ভালো রিসার্চ করব তখন যাতে আমরা এই পয়েন্ট গুলো খেয়াল করার চেষ্টা করি এবং রিসার্চের শুরুতেই এই পয়েন্টগুলো নিয়ে নিই। যারা হিউম্যান সাবজেক্ট, আমি বুঝতেছি না বারবার কেটে যাচ্ছে কেন, কারো কোনো আইডিয়া আছে? মানে এতবার লগ আউট হয়ে যাবে, এর আগে তো এরকম এতটা হয়নি। আচ্ছা, তো এরপরে হ্যাঁ আতিক, শোনো, বলো। তুমি যদি তোমার প্রেজেন্টেশনটা আমার কাছে পাঠিয়ে দাও, আমি এখান থেকে শেয়ার করি। তোমার এখানে ব্যান্ডউইথের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, তাহলে তুমি সেটা তো ওখানে শুধু যদি স্পিক করো, কথা বলো, তাহলে সম্ভবত প্রবলেম হবে না। সেটা তো হওয়ার কথা না, আর সেটা করা যায়, কিন্তু সেটা হওয়ার কথা না, কারণ হচ্ছে যে আমার আবার প্রচুর প্রচুর এটা অ্যানিমেশন একটা আছে। গুড আইডিয়া। হ্যাঁ ঠিক আছে, আরেকবার যদি যায় তাহলে আমি তোমাকে শেয়ার করছি। তো মাল্টি প্রজেক্টস বা ফান্ড নিয়ে যখন কাজ করে তখন রিসার্চাররা এটা গুরুত্বপূর্ণ দিকে খেয়াল করতে হয় যে পার্সেন্টেজ অফ এফোর্টস, যাতে করে এমন না হয় যে টোটাল টাইমটা একজনের অনেক বেশি চলে যায় বা ইত্যাদি। দেন হচ্ছে যে হুইসেল ব্লোয়িং, এই টার্মটা একটা ইম্পর্টেন্ট টার্ম। যে এটা মানে হচ্ছে ওই ব্যক্তি যে জানাবে, ওই গ্রুপ জানাবে যে কোথাও যদি আনলফুল বা ইমমরাল অ্যাক্টিভিটি হয়ে থাকে। ডিসকানেক্টেড হয়ে গেছে। -7.2097 তাহলে এই যে -7.2 মিরাজকে দিচ্ছি, মিরাজ তোমাকে আমি মেসেঞ্জারে দিচ্ছি। আমি খুবই সরি যারা পার্টিসিপেন্টস, কারণ বা জুলিয়াস, আমি কাকে আচ্ছা দেখি ফোল্ডার। আচ্ছা, আমি রিসার্চ এথিক্স, জুলিয়াস আমি তোমাকে দিলাম এবং মিরাজকেও দিচ্ছি। আর ইন কেস যদি আরেকবার হয় তাহলে আমি আমার টক বন্ধ করে দিব, কারণ হয়তো 7.20 এই তো আতিক, তুমি যখন কথা বলছো ভিডিও শেয়ার ছাড়া, তখন একটু ক্লিয়ার, বুঝছো? বুঝতে পারছি। শেয়ারিংটা স্যার বাদ দিয়ে দিতে পারেন, আমার মনে হয় শুধু কথা বললেই হবে। স্লাইড গুলো আচ্ছা, স্লাইড গুলো তাহলে যে শেয়ার করো, আমি শেয়ার অপশন বাদ দিলাম। মিরাজ তোমাকে মেসেঞ্জারে পাঠিয়েছি, ইফ ইউ কাইন্ডলি চেক। 7.2097 তো আমি বলতে থাকি, তুমি স্লাইড নাম্বার 6 বা 7 এ যেতে পারো। তো তোমাকে মানে কার্সার একটু পর নামাতে হবে। তো হুইসেল ব্লোয়িং মানে হচ্ছে যে হুইসেল তো আমরা বুঝি। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বাংলাদেশে যতটা না গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশি বাইরে এটা খুবই গুরুত্ব দিয়ে দেখা হয় যে কেউ যদি রিপোর্ট করে, কমপ্লেইন করে বা জানায়, তাদের নিরাপত্তার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটা খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে যে পানিশেবল রিসার্চ মিসকন্ডাক্ট, যে ফ্যাব্রিকেট করলাম, ফলসিফিকেশন করলাম অথবা প্লেজারিজম করলাম, সেগুলো আমরা কিছুটা আসবো। কোলাবোরেটিভ রিসার্চের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে উই নিড ফর্মাল এগ্রিমেন্ট এন্ড অ্যাপ্রুভাল, এবং কন্ডিশনস গুলো ক্লিয়ার থাকতে হবে। ফান্ডিং ম্যানেজমেন্টের ব্যাপারটাও খুবই পরিষ্কার থাকতে হবে। আর একটু বিস্তারিত আসবো। অথরশিপ ইস্যুতে গোস্ট অথর বলে একটা টার্ম আছে, সেটা আমরা আসবো যে গোস্ট অথর রাখা যাবে না। এবং ডেটা সিকিউরিটি বা প্রাইভেসি, স্পেশালি যারা ডেটা সায়েন্স নিয়ে কাজ করে এবং হিউম্যান সাবজেক্টের বিভিন্ন রকমের ডেটা থাকে, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দেখতে হবে আর কি। দেন হচ্ছে যে এরপরের স্লাইডে চলে যেতে হবে মিরাজ, পরেরটা।
হ্যাঁ, নেক্সট ওয়ান। আচ্ছা, তো হ্যাঁ, এরপরেরটা আমি খুবই দ্রুত চলে গেছি সময়। আচ্ছা, ওকে, গুড। ওকে, সো কোলাবোরেটিভ রিসার্চের ক্ষেত্রে আরেকটা বিষয় যে আমাদের জানতে হবে যে হাউ টু ম্যানেজ, যে কোলাবোরেশনের ক্ষেত্রে যে কাউকে আমি ডিভোর্স করব, বাদ দিয়ে দিব অথবা তার সাথে থাকবো না, হ্যাঁ, তাহলে আমি কিভাবে এটা হ্যান্ডেল করব, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। লিডারশিপ একটা ফ্যাক্টর, যে কে লিডার নিবে। যে একজন যদি চলে যায়, আমি একটা বিশ্ববিদ্যালয়ে আছে, একটা ফান্ড আছে, আমি ওখানে কাজ করব না, তখন আমি চলে গেলে তখন সেটা কি হবে। মাল্টিডিসিপ্লিনারি কোলাবোরেশনস এর ক্ষেত্রে এই রেগুলেশনস বা ডাইমেনশনস গুলো কিছুটা ভ্যারি করে, ফলে ওইটা একটু ভালো মতো জেনে কাজ করতে হবে। আমরা এই বিষয়গুলো না জেনে কাজ করলে দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং ডোমেইনের লোকজনের এক রকমের অভিজ্ঞতা, প্লাস হচ্ছে বায়োসায়েন্স বা মেডিসিনের ক্ষেত্রে আরেক রকম, ফলে এক একটা ডোমেইনে এক এক রকম। ইন্ডাস্ট্রি ভার্সেস একাডেমিয়ার প্র্যাকটিস, আমি কিন্তু এগুলো বলার চেষ্টা করছি মূলত বাংলাদেশ পার্সপেক্টিভে, যে যেহেতু আমরা একদমই ম্যাচিউর না, ফলে এই জায়গাগুলোতে আমাদের কনফ্লিক্ট অনেক বেশি হওয়ার অবকাশ থাকে। এই জন্য যত বেশি সম্ভব ক্লারিফিকেশন নিয়ে কাজ করা অনেক ভালো। দেন হচ্ছে প্যাটেন্ট ইস্যু, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বা ওভারঅল কিন্তু নাই। আমি নিচে একটা লিঙ্ক দিয়েছি যেটা মিনিস্ট্রি, যে প্যাটেন্টের জন্য আপনারা চাইলে দেখতে পারেন, আমি বিস্তারিত দেখিনি, কিন্তু একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডিভিশন থাকা দরকার, যেটাকে আইপি বলে মিরাজ কয়েকবার বলেছিল। তো আইপি হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এবং ইউনিভার্সিটি একটি সাব ডিভিশন বা ডিভিশন থাকতে পারে, এবং তারা এই বিষয়ে হেল্প করবে, এবং লয়ার থাকে এন্ড সো অন। নেক্সট। ওকে, অথারশিপের বিষয়ে মজার বিষয়, আজকে আমি টক দিব। আর আজকেই আমার ক্ষেত্রে যেটা হলো যে আমার কিছু স্টুডেন্ট তারা কাজ করেছে, কিন্তু ফাইনালি আমার সাথে অ্যাপ্রুভাল হয় নাই, প্লাস আমি চেক করিনি এবং ফাইনাল অ্যাপ্রুভাল দেইনি। ওরা সাবমিট করে দিচ্ছে যেহেতু লাস্ট মুহূর্তে, এবং তাদের জীবনের প্রথম ছিল এটা। তো এই ক্ষেত্রে জেনুইন অথার্স মেক শিওর করতে হবে। গোস্ট অথার বলতে বোঝায় যে মানে গিফট বা বাণীর বিনিময়ে তারা অথারশিপ পেয়ে যায়, এটা অবশ্যই নয়। অথারশিপ বাই অথরিটি অনেক সময় হয়। গিফট অথার, যে কাউকে বড় ব্যক্তি তাকে একটা সম্মান জানায় করলাম। আর একটা হলো পলিটিক্যাল অথার। পলিটিক্যাল অথার তো আমরা মাঝে মধ্যে বুঝি, এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো প্র্যাকটিস আছে, যে কেউ অ্যাংরি হবে বা জেলাস হবে অথবা প্রমোশনের জন্য কাজে লাগবে, তাকে দিয়ে দাও। ব্যাপারটা হচ্ছে এরকম। আরেকটা হচ্ছে, আমি বেশ কিছু ওই যে কিছু কনফারেন্স অর্গানাইজ করতে গিয়ে পেপার দেখতে আমি ধরা পড়েছে কতগুলো, যে তারা তাদের প্রিয়তমা বা প্রিয়তমকে অথার বানায় দিচ্ছে। ঠিক আছে? তো এই বিষয়গুলো খুবই সাবধান, যে জেনুইন অথার্স যারা প্রত্যেকে কাজে নেক্সট মানে ইনভলভ থাকবে কোনো না কোনো ভাবে। তো এই বিষয়গুলো, এর জন্য আপনারা চাইলে এই যে ইন্টারন্যাশনাল কমিটি অফ মেডিকেল জার্নাল এডিটরস, তাদের কিছু রিকমেন্ডেশন আছে, তাদের অনুসারে যে সাবস্টেনশিয়াল কন্ট্রিবিউশন থাকতে হবে, এন্ড রাইটিং অথবা এডিটিং এ ভূমিকা রাখবে। ফাইনাল অ্যাপ্রুভাল, প্রত্যেকটা অথার বিফোর সাবমিটিং দ্য পেপার ফাইনাল অ্যাপ্রুভাল দিতে হবে, এবং পেপার রেসপন্সিবিলিটি নিতে হবে। পেপারে যদি কোনো ত্রুটি ধরে তাহলে সেটা রেসপন্সিবিলিটি থাকতে হবে। এখন কেউ প্রশ্ন করে, কেউ প্রশ্ন করেছে মানে ফার্স্ট অথার কে হবে। এটা একটা সমস্যা, গত রাতে এটা নিয়ে একটু চিন্তা ভাবনা হয়েছে যে ফার্স্ট অথার কি হবে আরেকটা কাজে। তো এটা কোনো ফিক্সড পেপার নাই, বাট ইউজুয়ালি ধরা হয় মোস্ট ওয়ার্ক বা আইডিয়া যে ম্যাচিউর করে সে ফার্স্ট অথার হয়। কিন্তু কোনো একটা কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বেশি ভূমিকা তাকে সে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে সুপারভাইজার আদর করে হতো কাউকে বলে যে ঠিক আছে তুমি ফার্স্ট অথার হও। লাস্ট অথার ইউজুয়ালি সুপারভাইজার থাকে, অথবা ধরে নিতে হবে সবচেয়ে কম কন্ট্রিবিউশন যার তার। করেসপন্ডিং অথার অনেক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং সকল রেসপন্সিবিলিটি তার থাকে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে এই স্লাইডের মধ্যে একটা এক্সাম্পল দেয়া আছে, যে যখন আমরা ভালো ভালো জার্নালগুলোতে সাবমিট করি, ওসব জায়গায় কম বেশি লেখা থাকে অথার্স কন্ট্রিবিউশন কার, যেমন ফর এক্সাম্পল কে কনসেপচুয়ালাইজ করছে, কে মেথোডোলজি লিখেছে, কে ফরম্যাট অ্যানালিসিস করছে, এবং অল অথার্স রিড এন্ড এগ্রিড টু বি টু দ্য পাবলিশ ভার্সন অফ দ্য ম্যানুস্ক্রিপ্ট, যাতে করে পাবলিশ হওয়ার পরে কেউ বললো যে এখানে চুরি আছে, চামারি আছে, ওইটা ধরবে কি হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কম্পিটিং ইন্টারেস্ট, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাদের এখনো আসে নাই তেমন, কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা কারো ফর এক্সাম্পল মনিটারি সাপোর্ট পেয়ে অথবা ফান্ডিং এর এসব পেয়ে আমরা কোনো একটা ডিসিশন চেঞ্জ করে ফেললাম। এগুলো সাধারণত ড্রাগ ডিলিং এর ক্ষেত্রে, ড্রাগ বলতে অন্য জিনিস না, মানে ওষুধ ব্যবসা ট্যাবসা এগুলোর ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে হয়ে থাকে, থাকার সম্ভাবনা থাকে, যে কোনো একটা ওষুধ বা কোনো একটা প্রোডাক্ট ভালো বা এরকম। এই কম্পিটিং ইন্টারেস্টের ক্ষেত্রে নেচারের দুইটা এক্সাম্পল আমি এখানে দিলাম, যেখানেও লেখা আছে পরিষ্কার নেচারের ওয়েবসাইটে, যে ডিক্লেয়ার অথার্স শুড ডিক্লেয়ার যে ফাইন্যান্সিয়াল অথবা নন ফাইন্যান্সিয়াল
কোনো ইন্টারেস্ট নাই, যাতে করে কোনো একটা পটেনশিয়াল ইনফ্লুয়েন্স যাতে না থাকে রেজাল্টে বা ডিসিশনের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আমরা জানি না, কিন্তু খেয়াল রাখবো। এবং অনেক সময় সাবমিট করার সময় এগুলা লিখতে হয় ভালো ভালো জার্নাল কনফারেন্স গুলোতে, বিশেষ করে জার্নাল গুলোতে। তখন ছাত্ররা বা টিচাররা আমরা অনেক সময় বুঝি না এটা মানে কি। আর একনলেজমেন্টে অবশ্যই যে ফান্ড দেয় বা যে সাপোর্ট দেয় তাদেরকে বলতে হবে। আল্লাহকেও বলার দরকার নাই, বন্ধু-বান্ধবকে, মা-বাবাকেও বলার প্রয়োজন নাই। এবার হচ্ছে যে ম্যানেজিং রিসার্চ ফান্ড, এটা তো আমাদের আসলে অভিজ্ঞতা একদমই নাই, কারণ আমরা ফান্ডই পাই না। বাট এরপরেও যেহেতু আমরা পাওয়া শুরু করেছি, অন্তত ১০ বছর আগের তুলনাতে এখন আমাদের প্রচুর ফান্ড আসে। এই জায়গায় আমাদের খেয়াল করতে হবে যে প্রপার ইউজ অফ ফান্ড। কোন ফেক বিজনেস ট্রিপ হবে না। ফেক টাকা পয়সা নেয়ার কোন স্কোপ থাকবে না। এগুলো করা ঠিক হবে না। এবং আ সবাই মানে একজন বড় প্রফেসর সেই সবগুলো বড়, বড় ফান্ডের মানে লিড হয়ে যাবে। এটা কিন্তু লজিক্যাল না। কারণ তার টোটাল একটা টাকা পয়সার ব্যাপার আছে। ম্যানেজিং রিসার্চ ফান্ডের ক্ষেত্রে এটা একটা বিষয় যে আমরা কিন্তু প্রচুর মেইল পাই। যেমন আজকে এই মেইলটা পাইছি। এটা কিসের জন্য? আমাকে একটা স্পিকার বানাবে, স্প্যামে পাইছি যে ব্রেস্ট ক্যান্সারের এক্সপার্ট হিসাবে আমাকে মানে আ আ স্পিকার বানাচ্ছে, এবং সেই স্পিকার হলে আমাকে $৮০০ পে করতে হবে এবং আমি একটা স্পিকার হয়ে যাব। এবং আমার যদি ফান্ড থাকে তখন দেখা গেল আমি স্পিকার হয়ে ওখানে চলে গেলাম। এগুলো হচ্ছে পিওর ভন্ডামি। এগুলো থেকে এভয়েড করতে হবে। আশা করি আমাদের এইসব সমস্যা নাই। I really don't know. প্লেজারিজম, ফেব্রিকেশন, ফলসিফিকেশন। এখন চিট কেন করব আসলে? আমরা তো চিট করে কম বেশি জেনেটিক্যালি প্রবলেম আছে কিনা জানি না। কিন্তু মোর এন্ড মোর পাবলিকেশন করতে চাই প্রমোশন বা ফান্ডিং এর বিষয়গুলোর জন্য। কিন্তু চিট এভয়েড করতে হবে। এনি সর্ট অফ আ মানে মিসকন্ডাক্ট আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং অনেস্ট এররস যদি কারোর হয় সেটা আমরা ফরগিভ করতে পারি। কিন্তু আদারওয়াইজ ইটস ভেরি ইম্পোর্টেন্ট। এবং পয়েন্ট হচ্ছে যে জাজ কে করবে? আমাদের দেশে যেটা হয় খুবই দুঃখজনক। কারোর বিরুদ্ধে একটা মানে আগের স্লাইডে ছিল, সমস্যা নেই। কারোর বিরুদ্ধে একটা মানে প বা আসলো যে সে প্লেজারিজম এ ধরা পড়ছে বা তার একটা পেপারে কিছু একটা আছে। পুরা পত্রিকা দেশ জুড়ে চলে যাচ্ছে। যেই দেশে হাজারো কোটি টাকা চুরি করে ধ্বংস হয়, সেখানে একজন শিক্ষক অথবা একজন গবেষক কোন একটা ভুলও করতে পারে, সে চোরও হতে পারে। কিন্তু প্রমাণিত না হওয়ার আগে দুনিয়ার সবাইকে দিয়ে তাকে মানে পানিশ করে দিল। পরবর্তীতে দেখা গেল ৬ মাস পরে সে হচ্ছে ফেরেশতা। তাহলে তখন তো আর মানুষের কাছে আমি আমার সম্মান ফিরে পাচ্ছি না। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে। এই স্লাইডটা একটু রাখতে হবে। কারণ অনেকের এখানে প্রশ্ন আছে। জুলিয়াস একটু ব্যাক করতে হবে বা মিরাজ যে করছে যে দ্য প্রিভিয়াস স্লাইড প্লিজ। হ্যাঁ, প্লেজারিজম এর ক্ষেত্রে বলেছে, আবারও আমি রিক্যাপ করছি যে আইডিয়া হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। যে আইডিয়া যদি আমি চুরি করে ফেলি অথবা ওয়ার্কস বা মেথডস, ইভেন আমি লাল কালি দিয়ে দেখেছি যে আনপাবলিশড হয়েছে, কিন্তু ইভেন এ ভার্বাল কমিউনিকেশন যদি কোনো একটা আইডিয়া হয় কনফারেন্সে আড্ডা মেরে হলো, সেখানেও কিন্তু আমি যদি কখনো করি তাহলে তার পারমিশন নিতে হবে বা অ্যাপ্রুভাল, এই টাইপের বিষয়। আরেকটা হচ্ছে লেখার ক্ষেত্রে অনেক সময় প্লেজারিজম চেকার, ফর এক্সাম্পল IEEE যে প্লেজারিজম চেকার আছে, আইথেন্টিকেট, তারা 30% সিমিলার হলেই রেড মার্ক দেয়। কিন্তু তার মানে এই না যে পেপারটা চুরি আছে। হলেও একটা পেপার চুরি নয়। কারণ হচ্ছে কি যে মেথড বা রেজাল্ট ওগুলো কিন্তু দেখতে হবে কোন জায়গায় সিমিলারিটি পাওয়া যাচ্ছে। অনেক সময় একটা পেপার লেখার সময় ছেলেমেয়েরা যেটা করে বিভিন্ন মেথড ইউজ করে। সেই মেথড গুলো লিখে। এখন মেথড যত ঘুরায় পেঁচায় লেখা হোক না কেন, প্লেজারিজম চেকার কোথাও না কোথাও মিল পায়। পরপর ৫ টা ওয়ার্ড যদি মিল পায়, ৫ টা মাত্র ওয়ার্ড, তখনই প্লেজারিজম চেকার লাল কালি দেয়। রেফারেন্স গুলোকেও এড করে। এই সবগুলো মিলিয়ে 30%। ফলে আমরা যদি দেখি যে কারো 30% বা 40% হইছে, আমাদের ব্লেম করার প্রয়োজন নাই। আমরা দেখব কোন জায়গায় সিমিলারিটি বেশি দেখাচ্ছে, এবং তখন আমরা বলতে পারি যে তুমি কিছুটা এডিট করে এই লেখাগুলোর জায়গা কমাও। কারণ অনেক ক্ষেত্রেই এটা কমানো খুব ডিফিকাল্ট। এটাকে ট্রিকি কাজ, এবং যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টস তারা এই জিনিসটা ফেস করে বেশি। যে IEEE প্লেজারিজম চেকারে 30% হলে লাল দাগ দেয়। কিন্তু লাল দাগ মানেই যে খারাপ তা না। কিন্তু কারো যদি 50, 60, 70% হয়, তাহলে আসলে বুঝতে হবে যে সেখানে খুবই দুর্বলতা রয়েছে। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে মানে রিপোর্ট করতে হয় IEEE তে যে প্রহিবিটেড অথরস লিস্ট। এটা ওদের একটা লিস্টে আছে যে তারা আর পেপার দিতে পারবে না। ৫ বছর পানিশমেন্ট দেয় বা কিছু এরকম। প্রপার সাইটেশন করলেই কি এনাফ? একটা ছবি আমি দিয়ে দিলাম। বর্তমান যুগে এটা এনাফ নয়। প্রপার ছবি দিলে আমি পাশে লিখে দিলাম যে রেফারেন্স এর হবে না। ওই পাবলিশার থেকে অনুমতি নিতে হয়। প্রয়োজনে পয়সা দিয়ে কিনতে হয়। তো এইজন্য একটা স্ট্র্যাটেজি হচ্ছে যে একাডেমিক ওয়ার্ল্ড এ ইউ ক্যান নক টু দ্য অরিজিনাল অথর্স। তাকে বলা যে তুমি আমাকে তোমার অরিজিনাল ছবিটা দাও বা অন্য কোনো ছবি থাকলে দাও। তখন তাকে পেপারে অ্যাকনলেজ করলেই হয় যে থ্যাংক ইউ, এই সোর্সটা তার কাছ থেকে নিয়েছি। তাহলে কিন্তু আমি পেপার থেকে নিয়েছি, এই কনফ্লিক্টটা হওয়ার সম্ভাবনা থাকে না। নাম্বার 2 হচ্ছে যে
আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে যে ছবিটা পুরোপুরি না দিয়ে আমি ব্লক ডায়াগ্রামের মাধ্যমে নিজে রিপ্রোডিউস করলাম এবং লিখলাম যে দিস ফিগার ইজ বেসড অন দিস পেপার এবং এইভাবে করা হয়েছে, তাহলেও কিন্তু এই মানে কনফ্লিক্টটা কমে যায় কিছুটা। আর প্যারাফ্রেজ উইথ রেফারেন্সেস, এই বিষয়গুলো খুবই স্মার্টলি করতে হবে, কারণ প্লেজারিজম চেকার নিয়ে সবাই চিন্তার মধ্যে থাকে এবং অলরেডি কয়েকজন প্রশ্ন করে আগেও করেছে যে আমরা কিভাবে অনলাইন চেক করব, আমাদের তো ফ্রি অ্যাক্সেস নাই। আর ফ্রি অ্যাক্সেস যেগুলো সেগুলো অল্প অল্প করে দেখায়, বাট স্টিল আমাদের এই লিমিটেশনের মধ্যেই যেখানে যে রিসোর্স আছে সেগুলো ব্যবহার করে চলতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সেই স্কোপটা আছে, আরো কিছু বিশ্ববিদ্যালয় হয়তো আছে, আমরা দেখব। আর কারো যদি খুব সিরিয়াস অবস্থা হয় আমাকে নক করলে আমি চেক করে আমার অ্যাক্সেস দিয়ে আমি হয়তো দিতে পারবো। থ্যাংক ইউ। নেক্সট ওয়ান প্লিজ। সেলফ প্লেজারিজম বা ডুপ্লিকেট পাবলিকেশন। টপ জার্নাল গুলো যখন একটা কনফারেন্সে পেপার হয় তখন যারা ওখান থেকে সিলেক্ট করে যে আমরা এখান থেকে সিলেক্টেড 10টা পেপারকে টপ মোস্ট জার্নালে আমরা সাবমিট করতে বলছি, সেখানেও কিন্তু তারা বলে যে 50% এক্সটেনশন করতে। ইট মিনস ইনডিরেক্টলি যে বাকি 50% কিন্তু সিমিলার থাকলেও সমস্যা নেই, কিন্তু কাজের ব্যাপারটা বা মেথডের ব্যাপারটা, রেজাল্টের ব্যাপারটা ওই জায়গাগুলো ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যে আপনার কোনো একটা কাজ আপনি রিপ্রোডিউস করতে পারেন প্রিভিয়াস স্লাইডে, যেখানে হচ্ছে যে যদি সেটা কপিরাইটেড না হয়, এই একটা বিষয়। তো এইগুলা খেয়াল রেখে করলে মোটামুটি হয়। অনেকগুলো পয়েন্টে চলে আসছে। তো আর বেশ কয়েকজনের প্রশ্ন থাকে যে রিসার্চ কিভাবে করব, পেপার কিভাবে লিখবো, এগুলোর জন্য আপনারা এই যে আহাদ ভিশন নিতে যে lab.com /notes, এখানে স্মল লেকচারস আছে, আপনারা সেগুলো দেখতে পারেন। সেখানে দেখলে আপনারা মানে 10 থেকে 15 মিনিটে বিভিন্ন লেকচার আছে, ওগুলো দেখলে আপনারা কিছুটা আইডিয়া পাবেন। এই বলে আমি শেষ করলাম। ধন্যবাদ। আমি সরি যে মাঝখানে এরকম ডিস্টারবেন্স আসলো। এবার আমরা কোশ্চেন অ্যান্সার সেশন গুলো চালাই। তো সবচেয়ে উত্তম হয় হচ্ছে যে এখানে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, আপনারা নিচে যদি দেখেন পার্টিসিপেন্টস এর ওখানে, তো সেখানে রেইজ হ্যান্ড দিলে আপনাদের মানে আমরা অ্যালাউ করব, তখন আপনি কথা বলতে পারবেন। এটা একটা স্ট্র্যাটেজি। আরেকটা হলো যারা টাইপ করেছে এরকম। তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আতিক শাহজালাল, ভাই, শাহজালাল আমি স্যার। দুইটা কোশ্চেন অলরেডি নোট করেছি। ওকে জুলিয়াস, প্লিজ। তা আমি চাইলে এখন অ্যান্সার করতে পারি। হ্যাঁ, প্লিজ প্লিজ। একটা হচ্ছে ওই মেশিন লার্নিং এর ডেটা অগমেন্টেশন নিয়ে। তো ডেটা অগমেন্টেশন, ডেটা রিপিটেশন, কি স্যাম্পল সাইজ বাড়ানো হচ্ছে। স্যাম্পল সাইজ বাড়ানো হচ্ছে কিভাবে, যে কন্ডিশনটা চেঞ্জ করে আমি রোটেশন অ্যাপ্লাই করলাম, স্কেলিং অ্যাপ্লাই করলাম। তো এটা হচ্ছে যে আমরা যখন মেশিন লার্নিং ইউজ করবে তখন হচ্ছে তার মডেল যাতে বিভিন্ন কন্ডিশন করে। তো এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নয়, কিন্তু এর সাথে আমাকে চিন্তা করতে হবে যে আমি কি কোনো কিছুর দিকে বায়াস করতে চাচ্ছি কিনা। অগমেন্টেশনের ক্ষেত্রেও আমাকে ওই চিন্তা করতে হবে যে কি আমি মডেলটা কি অন্যদিকে ইয়ে করতে চাচ্ছি কিনা। তো এটা সমস্যা না। এটার সাথে আর ডেটা ডুপ্লিকেশনে, যেমন আমরা 3টা এমব্রিও আমার রেজাল্ট, তো এটা দিয়ে আমি হয়তো পাবলিশ করতে পারবো না 3টা এমব্রিওতে কোনো কিছু টেস্ট করে। তো আমি ওই এক একটাকে মাল্টিপ্লাই করে দিলাম, যে আমি এটা থেকে 10টা এমব্রিও বানিয়ে ওইখান থেকে রেজাল্ট দেখাইলাম। ওটা হচ্ছে সিরিয়াস সমস্যা। তো এটা হচ্ছে অগমেন্টেশন নিয়ে। আরেকটা হচ্ছে ডুপ্লিকেট পাবলিকেশন বা একই টপিকে, এটা 2 থেকে 3টা কোশ্চেন আসছে যে একই টপিকে সিমিলার পাবলিকেশন করা একই কনফারেন্সে। তো আমি আমার পার্সোনালি যদি চিন্তা করি যে আমি আমার পাবলিকেশনের সংখ্যা হচ্ছে যত সময় গেছে তত হচ্ছে পার ইয়ার কমে গেছে। কারণ হচ্ছে এখন আমরা যখন নেচারে যেটা পাবলিশ করছি সেটা আমাদের একটা ইনভাইটেশন আসছে এটা মেথড হিসাবে আর একটু ডিটেইল পাবলিশ করার জন্য। তো আমাদের মনে হয়েছে যে দরকার নেই, কারণ হচ্ছে আমরা সোর্স কোডও পাবলিশ করে দিয়েছি, প্লাস হচ্ছে ডেটা সমস্ত কিছু। তো এটা এখন আমাদের কাছে মনে হয় এটা রিডান্ডেন্ট। আমরা আসলে শুরুতে আমরা যখন এটা ঢাকা ইউনিভার্সিটি থাকতে আমি বলেছি যে শুরুতে হচ্ছে আমরা লেখা শুরু করে দিছি পড়ার আগে, জানার আগে যে কিভাবে রিসার্চ করতে হয়। তো এটা পার্সোনালি আমি মনে করি যে আমিও অনেক পাবলিকেশন করেছি, যেটা একই টপিক এত পাবলিকেশন না করে আরো কম করা যায়। তো এটা সংখ্যার চেয়ে আমি যদি একটু ভালো কোয়ালিটিতে পাবলিশ করতে পারি, তো আমার
মনে হয় যে ভবিষ্যতে কেউ যদি এখন যারা স্টুডেন্ট আছে পিএইচডি পাওয়ার ক্ষেত্রে অথবা পিএইচডি স্টুডেন্ট পোস্টডক পাওয়ার ক্ষেত্রে এটা একটু হেল্প হবে যে বেটার কোয়ালিটিতে পাবলিশ করা আর একটু ইন্টিগ্রেটেড করে সংখ্যার থেকেও। তো এটা একটা পেপার পাবলিশ করে পিএইচডি করার পরে কেউ হয়তো ফুল হার্ভার্ডের প্রফেসর হয়ে গেছে একটা পাবলিকেশনের ক্ষেত্রে। সো এটা আমার কাছে মনে হয় পার্সোনালি যে এই ডিরেকশনে যাওয়া যেতে পারে। তো এই ছিল আমার দুইটা কোশ্চেন, আমি মনে হয় অ্যান্সার করেছি আতিক ভাই। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মিরাজ, একটা প্রশ্ন আসছে শামসুর রহমান স্যারের কাছ থেকে, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যে হাউ টু ক্লেম অথরশিপ ইফ মাই সুপারভাইজার অর কো ইনভেস্টিগেটর অর কোলাবোরেটিং পার্টনার পাবলিশড উইদাউট ইভেন ইনফর্মিং মি। আচ্ছা, যদি এরকম কিছু হয় যে আসলে আপনি কাজ করেছেন বা আপনার একটা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন ছিল, কিন্তু সেটি আপনার অগোচরে প্রকাশ করা হয়েছে, দ্যাট ইজ রিসার্চ মিসকন্ডাক্ট। তো সেই ক্ষেত্রে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে যে করেসপন্ডিং অথর আছে তার সাথে কন্ট্যাক্ট করা, তাকে বলা হচ্ছে যে জার্নাল এডিটরের সাথে কথা বলে এটার একটি কারেকশন সাবমিট করা এবং সেই কারেক্টেড ফরম্যাটে অথরশিপটা আপনার অথরশিপটাকে এনশিওর করা। যদি করেসপন্ডিং অথর সে যদি এটি না করতে চায়, সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে ওই জার্নালের যে এডিটর তাকে লিখতে হবে এবং জিনিসটা তাকে ইনফর্ম করতে হবে যে ইউ আর ওয়ান অফ দ্য অথর্স, কিন্তু আপনাকে এই বিষয়ে জানানো হয়নি। তখন আপনি যদি অলমোস্ট 99% জার্নাল এডিটর উইল ডিল উইথ দিস, যে করেসপন্ডিং অথর আছে তার সাথে কমিউনিকেট করে আইদার আপনার অথরশিপটা অ্যাড করবে অথবা পেপারটাকে রিট্রাক্ট করবে। কারণ হচ্ছে যেহেতু দ্যাট কামস আন্ডার দ্য রিসার্চ মিসকন্ডাক্ট, তখন হয়তো করেসপন্ডিং অথর যদি ইফ ইট ইজ অ্যান ইনঅ্যাডভার্টেন্ট মিস্টেক যে সে আসলে ভুলে আপনাকে বাদ দেওয়া হয়েছে, দেন ইট ক্যান বি কারেক্টেড, একটা এরাটাম অথবা একটা অথর কারেকশন সাবমিট হবে। আর না হলে এডিটর কিন্তু পেপারটাকে রিট্রাক্ট করবে। সো সবার প্রথমে আসলে করেসপন্ডিং অথরের সাথে কন্ট্যাক্ট করেন এবং if that corresponding author is working in any of the European or American institution, they must correct it. আর যদি দেখা যায় যে সে নন কোঅপারেটিভ, দেন আপনাকে এডিটরকে ইমেল। আচ্ছা মিরাজ ভাই, স্ক্রিন শেয়ারটা কি বন্ধ করে দিবেন? হ্যাঁ, তাহলে হয়তো হ্যাঁ। শাহজাহান স্যার, আপনি প্রশ্ন করেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। আসলে প্রথমে আমি ধন্যবাদ দিতে যাচ্ছি, খুব ইম্পর্টেন্ট একটা। আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, প্রথমে আমি ধন্যবাদ দিতে যাচ্ছি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকে আমাদের মতো ইয়াং রিসার্চারদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং আমি অনেকক্ষণ থেকে ওয়েট করতেছিলাম, আসলে আমি গ্রামে মোবাইলটা অনেক দূরে রেখে আসলে কানেক্ট হয়েছি। এনিওয়ে, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে অনেক পেপারে এখন বিশেষ করে কম্পিউটার সায়েন্স অন্য অনেক পেপারেও মনে হয় আছে যে টুয়েলভ অথর বা অনেকজন অথর কিন্তু থাকে যে 2 জন বা 3 জন অথরের জন্য সময় ফুটনোটে লেখা থাকে যে ইকুয়াল কন্ট্রিবিউশন। সো এই জিনিসটাকে যদি আপনাদের মধ্যে যে কোনো একজন স্পিকার খুব একটু ইলাবোরেট। আচ্ছা, থ্যাংক ইউ। আমার স্লাইডে এটা ছিল, কিন্তু ওই যে স্লাইড দ্রুত চলে গেছে অটোমেটিক্যালি, এই জন্য যে অথর কন্ট্রিবিউশনের ওই স্লাইডের মধ্যে ছিল, সেখানে আমার লেখা ছিল যে যদি মানে অথরশিপের ক্ষেত্রে হয় কি বলে 2 জন বা 3 জন থাকে যারা কন্ট্রিবিউট করেছে, হ্যাঁ, তখন তাদেরকে আমরা ফুটনোটে নিচে লিখে দিতে পারি যে মানে ইকুয়াল কন্ট্রিবিউশনস আছে। এবং ওই যে এটা এখন একটা ওয়েল প্র্যাকটিস আর কি। অ্যাটলিস্ট আমি জানি না অন্য ডোমেইনে কিরকম, কিন্তু আমাদের মানে IEEE কনফারেন্স গুলোতে বা জার্নাল গুলোতে মানে অনায়াসে থাকে। তো এটা আমার স্লাইডের মধ্যে ছিল, কিন্তু বলার আগেই স্লাইড উড়িয়ে চলে গেছে। আচ্ছা, এখানে আরো কয়েকটা বায়োলজিক্যাল সায়েন্সে এটা আরো বেশি কমন, কারণ হচ্ছে good. অনেক বছর যাবত কাজ করে তো, এবং আমিও যে পাবলিকেশন এটা আমরা 2 জন ফার্স্ট অথর। তো এবং আমি অনেক যেটাতে 2 জন ফার্স্ট অথর আছে। আচ্ছা, আমি জাস্ট একটু অ্যাড করি একটা জিনিস এখানে, যে এটি আসলে কোলাবোরেটিভ ওয়ার্কের সময় এটি খুব ইম্পর্টেন্ট যে
নট নেসেসারিলি যে আমার ল্যাব থেকে আইডিয়াটি এসেছে তার ওয়াই আমি আমার ল্যাব থেকে ফার্স্ট অথর হবে। আসলে দেখতে হবে যে whether I'm doing justice to everyone, যে সবচেয়ে বেশি কাজ করেছে towards the paper, towards the like the paper যেটা পাবলিশ হবে, তাকে আমার কিন্তু একজন জয়েন্ট ফার্স্ট অথর হিসেবে দিতে হবে। যেমন আমার ক্ষেত্রে যেটি হয় যে আমার বেশ কিছু কোলাবোরেটর আছে, আমি ড্রাগ ডিজাইন নিয়ে কাজ করি, কিন্তু আমার বায়োলজি গুলো অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন কোলাবোরেটরের ল্যাবের মাধ্যমে হয় এবং আমার প্রচুর পেপারে জয়েন্ট ফার্স্ট অথর আছে এবং দ্যাট উই এগ্রি বিফোর হ্যান্ড এই জয়েন্ট ফার্স্ট অথরের মধ্যেও কে ফার্স্টে আসবে। কারণ যদিও আমরা জয়েন্ট ফার্স্ট অথর বলি, যখন পেপারটা পাবলিশ হয় তখন কিন্তু ফার্স্টে যে নামটি আছে দ্যাট এটাল, দ্যাট উইল বি আলটিমেটলি এভরিওয়ান উইল নো বাই দ্যাট। সো এই জিনিসগুলো যদি শুরুতে কথা বলে নেওয়া হয় তাহলে আসলে লম্বা সময়ের পার্টনারশিপ, লম্বা সময়ের রিলেশনশিপের ওয়ার্ক গুলো অনেক ভালো হয়। হ্যাঁ, থ্যাংক ইউ। তো এখন প্রশ্ন করবে ডক্টর আনোয়ার হোসেন। ওনার 2টা প্রশ্ন আছে। আনোয়ার ভাই বলো। আনোয়ার, হ্যাঁ। Sorry, unmute. Thank you for all of your nice presentation. আমি জাস্ট 2টা কোয়েশ্চেন না ঠিক। একটা হচ্ছে প্লেগারিজম নিয়ে, যেটা আতিক স্যার স্লাইডে ছিল যে 30% or almost 30% of like this accept করে পেপারগুলা, বাট সরাসরি সেন্টেন্স না, ওখানে যদি আমরা রেফারেন্স গুলা অ্যাড করি। তো আমার কথা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা এই মনে হয় 4-5 বছর আগে থেকে এই ফেসিলিটিসটা আমরা ইউজ করতে পারছি আর কি, প্লেগারিজম চেক করা বা এই ধরনের। বাট আমরা যারা 10 বছর বা 15 বছর হয়ে গেল চাকরিতে আসি এবং সেখানে অনেক আগে যে পেপারগুলো পাবলিশ করা হয়েছে সেগুলো হয়তো বা প্লেগারিজম চেক করা হয় না। তো সেগুলা নিয়ে অনেক সময় এখন দেখি যে বিভিন্ন পেপারগুলা এখন যে সফটওয়্যারগুলো আছে সেগুলা দিয়ে প্লেগারিজম চেক করে অনেক বড় বড় নাম করা প্রফেসরদের পেপারও এই ধরনের প্লেগারিজম চেক করে বিভিন্ন পেপারে বলে দেয় যে 70%, 80%, 90% প্লেগারিজম ইউজ করছে। সো এই ধরনের একটা জিনিস স্যার অলরেডি বলছে যে এই ধরনের একবার সম্মানহানি হয়ে গেলে তখন আবার এটা ফিরে আনা যায় না। সেই ধরনের কোনো কিছু কি ইউনিভার্সিটি থেকে বা আপনাদের কি সাজেশন, এই ধরনের কোনো বিজ্ঞপ্তি বা এই ধরনের কোনো কিছু ইউনিভার্সিটি করতে পারে কিনা, যে 5 ইয়ার্স অথবা এই সফটওয়্যারটা ইন্ট্রোডিউস হয়েছে, এখন লাস্ট 10 ইয়ার্স বা 15 ইয়ার্স বা 20 ইয়ার্স আগের ব্যাপার এই ধরনের টেনে আনাটা ঠিক হয় কিনা। আরেকটা হচ্ছে রেসপন্সিবল মেন্টরিং, এই একটা জিনিস। তো আমাদের ইউনিভার্সিটিতে অনেক সময় যেহেতু এখানে সবাই ম্যাক্সিমাম বাংলাদেশি আমরা অ্যাড হয়েছি, আর মিরাজ ভাই এবং জুলিয়াস ভাই দুজনেই ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, তো ওনারা জানেন আমাদের অনেক ডিপার্টমেন্টে আছে যে লটারির মাধ্যমে সুপারভাইজার ঠিক করে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা। সেক্ষেত্রে হয়তো অনেক সময় যারা থিসিস করার মতো যোগ্য না তাদেরকেও থিসিস করাইতে হয়, সেক্ষেত্রে রেসপন্সিবিলিটিটা ওইভাবে কাজ করে না বা নিজের মন থেকে আসে না। এটা এই 2টা দিককে কিভাবে আমি হ্যান্ডেল করতে পারি বা আপনাদের যদি কোনো সাজেশন থাকে। আমি দ্বিতীয়টা নিয়ে হ্যাঁ বলো। আচ্ছা, বাংলাদেশের পার্সপেক্টিভ প্লেজিয়ারিজম নিয়ে অন্য কেউ একজন বলতে পারে। আমি শুধু একটা কথা বলে নিয়ে আমি দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। সেটা হচ্ছে যে এটি খুবই আনইউজুয়াল যদি কেউ একজন সিনসিয়ারলি কোনো একটা পেপার রিপোর্ট করার চেষ্টা করে, তাহলে মোর দ্যান 20 থেকে 30% কোনো একটা জায়গা থেকে বরোড কন্টেন্ট আসা। এই বরোড কন্টেন্ট যদি 70% বা 80% আসে, জানা যায় দ্যাট মিনস দেয়ার ওয়ার প্রবলেমস যখন এই ম্যানুস্ক্রিপ্ট অরিজিনালি ড্রাফট করা হয়েছে, যেই ড্রাফট করে থাকুক। এবং সেই ক্ষেত্রে যদি এরকম জানা থাকে যে ইট ক্যান বি এ প্রবলেম, ইটস বেটার টু রিট্রাক্ট দ্যাট পেপার। এর চাইতে অন্য কেউ বের হয়ে তারপরে তাকে যে সম্মানহানির কথা বলা হচ্ছে, কারণ if it is 70 to 80% কোনো একটা ক্ষেত্রে, that is already malpractice. It is normally it is not possible. আচ্ছা, আর সেকেন্ড যে ক্ষেত্রটা মেন্টরিং, এটি আমি বলবো যে যেহেতু আমি বাংলাদেশে শিক্ষকতা করেছি বেশ অনেকদিন এবং এখানে অনেকদিন ধরে শিক্ষকতা করছি, এটি আসলে কোনো ব্যাপার না যে ওয়েদার একটা স্টুডেন্ট রিসার্চ করার যোগ্য কিনা বা যোগ্যতা আছে কিনা। এটি আসলে আমি বলবো যে 90% রেসপন্সিবিলিটি মেন্টরের। আমরা অনেক সময় যেটা হয় বাংলাদেশে সেটি হচ্ছে যে আমরা রিসার্চে অনেক বেশি সিনসিয়ার না, যার ফলে যদি স্টুডেন্ট অনেক ডাবলি সিনসিয়ার না হয়, স্টুডেন্ট যদি দেখা যাচ্ছে যে শিক্ষকের পিছনে পিছনে অনেক বেশি না ঘুরছে, আমরা আসলে স্টুডেন্টকে অনেক বেশি সময় দেই না।
আমরা কিন্তু যখন আমরা এখানে স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট প্রজেক্ট স্টুডেন্ট হিসেবে পাই, কিংস এর ক্ষেত্রে আমি বলতে পারি যে আমি জানি না অন্যান্য ইউনিভার্সিটিতে কি পলিসি। আমরা কিন্তু স্টুডেন্ট কে আসছে আমার সাথে কাজ করবে সেটা আমরা জানি না, এবং ইট ইজ অলওয়েজ এ মিক্সড ব্যাগ। কিংস একটা অনেক ভালো ইউনিভার্সিটি দেখে মানে এই না যে যারা আমাদের সাথে কাজ করতে আসছে বা ছাত্রছাত্রী এরা অনেক ভালো ছাত্রছাত্রী। অনেকেই আছে যে আপনার রিসার্চের ক্ষেত্রে বা যে স্পেসিফিক ল্যাব বেসড প্রজেক্টের ক্ষেত্রে খুবই আনাড়ি, এবং তাদেরকে অনেক বেশি এফোর্ট দিতে হয়, অনেক বেশি সময় দিতে হয় টু ট্রেন দেম। তো একজন মেন্টরের আসলে সে যেহেতু একাডেমিক এবং মেন্টর হিসেবে একটা রেসপন্সিবিলিটি নিচ্ছে, দ্যাট মিনস ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু ট্রেন দি স্টুডেন্ট। এবং যদি কেউ একটা লো বেস থেকে শুরু করে তাকে একটা হাই বেজে নিয়ে আসার জন্য আমাকে অনেক বেশি সময় দিতে হবে। যদি আমরা একটা ভালো স্টুডেন্ট পাই যে অলরেডি তার বেসটা ভালো, দ্যাট ইজ লাকি ফর আস। কারণ হচ্ছে যে দ্যাট মিনস হি অর শি মাইট বি এবল টু প্রডিউস সাম রেজাল্ট যেটা অনেক কাজে লাগবে। কিন্তু আমি মনে করি যে এটাতে স্টুডেন্টদের সমস্যা আছে, বাট সেই স্টুডেন্টদের সমস্যা হয় অনেক ক্ষেত্রে যে আমাদের শিক্ষকদের কাজের প্রতি কিছুটা বা রিসার্চের প্রতি কিছুটা অনীহার কারণে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এই পর্যায়ে প্রশ্ন করবে হচ্ছে প্রফেসর জাহিদ, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া। জাহিদ ভাই, আপনি কি আসুইন? হ্যাঁ, আছি। জি, থ্যাংক ইউ। আমি প্রথমেই থ্যাংক দিতে চাই আমাদের আজকের যে স্পিকার দুজন আছেন, তারা মানে খুবই টাইমলি ইনিশিয়েটিভ তারা যে লেকচার দিয়েছেন খুবই ভালো। আতিক ভাইকে থ্যাংক ইউ। তা আমার জাস্ট একটা অবজারভেশন, আপনারা হয়তো জানেন যে আমরা গত বছর একটা কনফারেন্স করেছিলাম STI 2019। তো ওইটার একটা ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। রিসেন্ট এটা অলরেডি আমাদের সেই কনফারেন্সের পেপারগুলো IEEE-তে আপনার পাবলিশ হয়ে গেছে। তো এই গত 10-15 দিন আগে আমাকে এক ছাত্র মানে একজন অথর ফোন দিয়েছে যে স্যার আমি এই পেপারটা উইথড্র করতে চাই। তো আমি বললাম কেন? বলছে স্যার আমার সুপারভাইজারের নাম ওই পেপারে নেই। তো এখন স্কোপ আছে কিনা যে এই পেপারটা উইথড্র করার। আমি বললাম যে না, এটা এখন আর সম্ভব না, কারণ এটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। তো আমি বললাম যে তোমাদের নাম নাই কেন, মানে আই মিন তোমাদের সুপারভাইজারের নাম কি মানে আপনার নাই কেন? তো বলছে স্যার আমরা বুঝতে পারি না যে সুপারভাইজারের নাম দিতে হবে, অর্থাৎ তারা দুজন স্টুডেন্ট তারা সুপারভাইজারের নাম বাদ দিয়েই তারা আসলে পেপারটা আপনার সাবমিট করে এবং অ্যাকসেপ্টেড হয় এবং এখন পাবলিশড হয়। তো এই বিষয়গুলো আসলে আমাদের আসলে কিভাবে দেখা উচিত, কারণ তার সুপারভাইজার জানেই না যে তার দুজন স্টুডেন্ট তাকে বাদ দিয়ে পেপারটা সাবমিট করেছে। তো এইগুলো তার মানে হলো যে স্টুডেন্টদের আসলে এইসব ইথিক্যাল যে বিষয়গুলো আছে তারা আমাদের বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা অনেকে জানে না, বা সুপারভাইজার ইভেন আমার মনে হয় ট্রেন করে না। তো এই বিষয়গুলো আসলে আমাদের ইউনিভার্সিটি লেভেলেই থেকে একটা ইথিক্স বা এই জাতীয় বিষয়গুলো একটু কনসার্ন থাকা উচিত বা আপনার বা আমাদের করা উচিত। তো এইসব ক্ষেত্রে কি আমাদের সেই সুপারভাইজার স্যার যদি ক্লেম করে যে এই পেপারটা আমার নাম না, এই মুহূর্তে IEEE পাবলিশ হয়ে গেছে, সেক্ষেত্রে কি অ্যাকচুয়ালি আমাদের কিছু মানে আমাদের এজ এ কনফারেন্স অর্গানাইজার আমাদের কিছু করার আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। আমি একটু কুইকলি বলি। আমাদের অনেকগুলো প্রশ্ন টাইপ করেছে 10টার উপরে, আর হাত রেজ করেছে অনেকগুলো, প্রাইভেটলি আমাকে জানিয়েছে প্রশ্ন। তো বিষয় হচ্ছে যে আসলে কিছু করার নাই, কারণ মানে করার নাই এই জন্য যে হ্যাঁ, যেটা ওই যে এর আগে বলছিল যে পেপার যদি রিট্র্যাক্ট করে, এটা হলো অথররা মানে অর্গানাইজারদের পক্ষ থেকে কিছু করার নাই। বিকজ আমরা যখন কনফারেন্স অর্গানাইজ করি বা কোনো একটা জার্নাল, পরিষ্কার লেখা থাকে সকল অথরকে অ্যাড করা হয়েছে কিনা, এটা দেওয়া হয়, তাদেরকে মেইল করা হয়, এরকম বিষয় টিষয় থাকে। আমার মনে হয় যে এখানে খুব বেশি কিছু করার নাই মানে অর্গানাইজারদের পক্ষ থেকে, কিন্তু অবশ্যই আমরা শিখাইতে পারি। এটা একটা ফেইলিউর। আমি বেশ কিছু পেপার পেয়েছি এবং পরে আমি জানিয়েছি। তারা যেটা করছে সুপারভাইজারকে অ্যাকনলেজমেন্টে ধন্যবাদ জানিয়েছে, কারণ সুপারভাইজার এখন বা তারা ধরে নিচ্ছে সুপারভাইজার তো কোনো কাজই করে নাই, তার অথরশিপ থাকবে কেন? হ্যাঁ, এরকম একটা অ্যাটিটিউড। তো এখানে আমাদের তো গ্যাপ বেশি, এই কারণে এগুলো হয়। আমরা যদি শুরুতে শিখাতে পারি যে আসলে সুপারভাইজারের অনুমতি ছাড়া, রিটেন অনুমতি ছাড়া পাবলিশই করা যাবে, মানে সাবমিটই করা যাবে না, তাহলে কিন্তু জিনিসগুলো আরো ক্লিয়ার হয়। কিন্তু অনেক সময় ফোনে বলে দেওয়া হলো এই পাঠা দিও অথবা দিয়ে দিও এরকম। তো এবং রেগুলার আপডেটের মধ্যে থাকা, সেই জিনিসগুলো না থাকলে ডিফিকাল্ট। এখন প্রশ্ন করবে প্রফেসর লাফিফা, প্লিজ। উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। কোথায়? স্টুডেন্টরা প্রশ্ন করছে না, সব শিক্ষকরা করতেছে। আচ্ছা, লাফিফা ম্যাডাম আপনি কোথায়? উনি তো রেইজ হ্যান্ড করেছিলেন।
ওকে, তাহলে নেক্সট রেইজ হ্যান্ড হচ্ছে মুইন। আপনি কি? আসসালামু আলাইকুম, আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আপনি পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আর সবাইকে আমি রিকোয়েস্ট করছি, কোনো ধন্যবাদ জানানোর প্রয়োজন নাই। হ্যাঁ, কাইন্ডলি সরাসরি প্রশ্ন করলে সময় বাঁচে। ধন্যবাদ। আমি মুইন মোহাম্মদ মুজাম্মিল, এমআইএসটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করেছি। তো আমি আসলে এতদিন রিসার্চের কথা ভাবিনি, এখন আসলে আস্তে করে হায়ার স্টাডিজ এন্ড পিএইচডির জন্য চেষ্টা করব, সেই ইচ্ছা আছে। তো আমার প্রশ্ন যেটা, সেটাতে ডিরেক্ট চলে যাই। তো মানে আমরা আসলে অনেক ক্ষেত্রে রিসার্চ করতে গেলে বা মানে রিসার্চ করবো এই চিন্তা করতে গেলে যখন পেপার ঘাটাঘাটি করতে শুরু করি, তখন আসলে অনেক সময় অনেক পেপার দেখা যায় যে যেগুলো আসলে অ্যাক্সেস রেস্ট্রিক্টেড। তো সেক্ষেত্রে অনেক সময় বিভিন্ন মাধ্যম তো থাকেই, যে পেপারগুলো অ্যাক্সেস রেস্ট্রিক্টেড থাকলেও সেগুলো পড়া যায়, এবং পেপার পড়তে গেলে অনেক সময় হয়তো মনে হয় যে হ্যাঁ, এই পেপারটা হয়তো ভালো বা এই পেপারটা নিয়ে কাজ করা যেতে পারে, কিন্তু পেপারটা তো রেস্ট্রিক্টেড ছিল, সেটা তো মানে সে একটা রেস্ট্রিকশন উঠিয়ে আমি যদি সেটা নিয়ে কাজ করি, সেটা তো একটা এথিক্যাল ইস্যু হয়ে দাঁড়ায়। আবার একটা ভালো পেপার আমার হাতে আছে, সেটা নিয়ে কাজও করা যাচ্ছে না। তো এই ব্যাপারগুলো আসলে কিভাবে দেখা যেতে পারে, এই ব্যাপারটা যদি একটু বলতেন। আমি প্রশ্নটা পরিষ্কার হয়নি, অন্য কেউ কি হয়েছে? জুলিয়াস ভাই, রেস্ট্রিক্টেড বলতে আপনি কি বুঝিয়েছেন যদি আবার একটু বলেন? হোয়াট ডু ইউ মিন বাই রেস্ট্রিক্টেড? স্যার, রেস্ট্রিক্টেড পেপার বলতে ধরা যাক যে IEEE এক্সপ্লোরের কোন একটা পেপার আছে যেটা হ্যাঁ আসলে অ্যাক্সেস নাই, যেটা আসলে হ্যাঁ। জেনারেল ও পার্সনের কাছে অ্যাক্সেস নেই। হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা তো ওই রকম পেপার তো আসলে তখন অ্যাক্সেস পাওয়ার তো বিভিন্ন রকম ওয়ে তো আছেই, ইন্টারনেটে ও অ্যাভেলেবল। মানে সহজ কথা হচ্ছে যে 2 নম্বরই ওয়েবসাইট থেকে পেপার ডাউনলোড করে পড়াশোনা করে, এই তো? জি 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 স্যার, সেটাই। আচ্ছা আচ্ছা, অফিসিয়ালি তো এইসব কথাবার্তা বলা যাবে না। মানে এটা কোনো আচ্ছা, আমি আমি একটু একটা জিনিস বলি জেনারেলি, হ্যাঁ আপনি, হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে যে অ্যাক্সেস নাই মানে হচ্ছে যে বিহাইন্ড দ্য পে ওয়াল, তাই তো? আমি যদি ইফ আই আন্ডারস্ট্যান্ড ইট কারেক্টলি, যে এইটা অ্যাক্সেস নাই ইন দ্যাট মিনস যে হয়তো যে ইউকে যে কোনো ইনস্টিটিউট অ্যাক্সেস করতে পারবে বিকজ দে আর সাবস্ক্রাইবিং টু দ্যাট পার্টিকুলার জার্নাল, অ্যান্ড মেবি বাংলাদেশ থেকে করতে গেলে করতে পারা যাচ্ছে না। আসলে মাই পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে রিসার্চ শুড বি ফুললি অ্যাক্সেসিবল। তো আপনি যদি সেই ২ নম্বর কিংবা ৩ নম্বর কিংবা ৪ নম্বর ওয়েবসাইট থেকে পেপার ডাউনলোড করে নিয়ে সেটি যদি আপনার রিসার্চের কাজে লাগে, সেটি কোনো সমস্যা না পার্সোনালি, বিকজ এভরি রিসার্চ শুড বি ফুললি অ্যাক্সেসিবল। ঠিক আছে? কিন্তু সমস্যা কোথায়? যদি দেখা যায় যে কোনো একটা restricted, that means it is not publicly accessible anywhere. It is behind not paywall, it is IP বা confidentiality কারণে restricted. তখন আপনার সেটি নিয়ে আপনি কাজ করতে পারবেন না। সেটি যদি অন্য কেউ এটা ডিসক্লোজ করে থাকে, that is probably their conduct, research misconduct. তবে বেস্ট হচ্ছে যে যদি কোনো কারণে আপনি কোনো একটা আর্টিকেল অ্যাক্সেস করতে পারছেন না বিকজ ইট ইজ এ বিহাইন্ড দ্য পে ওয়াল, তাহলে সবচেয়ে ভালো যে আপনার হয়তো কোনো কলিগ আছেন বা সিনিয়র ভাই আছেন বা অন্য কেউ আছেন যারা কোনো ইউরোপিয়ান বা আমেরিকান কোনো ইনস্টিটিউশনে কাজ করছেন, তাদের সাথে কমিউনিকেট করে সেই পেপারটা নেয়া। যেমন আমি একটা উদাহরণ বলবো, আমি একটা পেপার অ্যাক্সেস করতে পারছিলাম না, কিংস সাবস্ক্রাইব করে না। আমার একজন কোলাবোরেটর আছেন ইউনিভার্সিটি অফ মিসিসিপিতে, আমি তাকে রিকোয়েস্ট করেছি, সে আমাকে আর্টিকেলটা পাঠিয়েছে, যার ফলে আমি এখন ওর আর্টিকেলটাতে কি নিয়ে কাজ করছে আমি দেখতে পাচ্ছি। এবং and this is very common, এটা আপনি you can try to get access from someone else. থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। রেজানুর আচ্ছা, রহমান, আতিক ভাই, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ জুলিয়াস আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, প্লিজ। সেটা হচ্ছে যে ওই সাইন্টিফিক মিসকন্ডাক্টেরও আসলে সবগুলা তো বাইনারি না। ল্যান্সেটে একটা পাবলিকেশনে একটা ছবি আছে যে কোনটা হচ্ছে ম্যাল প্র্যাকটিস, কোনটা হচ্ছে ক্রাইম। সো একটা সিরিয়াল আছে যে এই দিক থেকে এই দিকে গেলে এটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ প্র্যাকটিসের মধ্যে। তো বাংলাদেশে থাকার জন্য কিছু লিমিটেশন আছে, যে জিনিসগুলো আমরা, কারণ হচ্ছে ট্রেন্ড হই নাই বা ইয়েও করি নাই। তো এই টাইপের ছোটখাটো জিনিস কোনো সমস্যা না আমার কাছে মনে হয়, অফিসিয়াল বা আনঅফিসিয়ালি। সো পাবলিকেশন আমরাও অনেক সময়, ভাইয়া যেটা বলেছেন, আমরা ওইটা আবার এখান থেকে সাপ্লাইও দিই বাংলাদেশে। সো এই টাইপের এটা সমস্যা না। আরেকটা জিনিস আমি ওই লাস্টে অ্যাড করতে চেয়েছিলাম যে স্টুডেন্টদের ক্ষেত্রে এই অনেক সময় সুপারভিশনে আসে, তাদের কোয়ালিটি ভালো না। আমাদের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটিতে যারা সবচেয়ে ভালো, একটা সময় গিয়ে পিএইচডির ক্ষেত্রে গিয়ে কিন্তু তারা তাদের তো কেয়ার করেনি, তারা কিন্তু অনেক সময় ভালো হয়, কারণ সে ওই এনভায়রনমেন্টে যায়, একটা সময় তার ইন্টারেস্ট আসে, টিউশন করে। সো
আমরা জাজ করার ক্ষেত্রে হয়তো আমার এফোর্ট দিতে হবে, মিরাজ ভাই খুবই ভালোভাবে বলেছেন, সাইকোলজিক্যালি স্টুডেন্টকে ট্রেন করাটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন সুপারভাইজারের জন্য। এবং বাংলাদেশে আমরা এডুকেশনটা হচ্ছে আমাদের কি মেইন রিসোর্স আমি মনে করি। আমরা যদি স্টুডেন্টদেরকে বেটার করতে পারি তখন সে কিন্তু তার জীবনকে কন্ট্রিবিউট করতে পারবে। সো ওই দিকটা আমাদের ফ্যাকাল্টি হিসেবে রাখতে হবে, এটা ফ্যাকাল্টিদের মনে রাখতে হবে। আর আরেকটা সাথে হচ্ছে আরেকটা জিনিসই করতে হবে, যেমন আমরা যে জিনিসগুলো পাইনি, আমি বারবার বলেছি যে শুরু থেকেই আমরা রিসার্চ শুরু করে দিছি, রিসার্চ কি সেটা না জেনে, ইথিক্স তো পরের কথা। তো এই টাইপের কিছু কোর্স যে রিসার্চ ইথিক্স বা রিসার্চ মেথোডোলজি, যেটা আমার কাছে মনে হয় যে তার আউটপুট কি হবে সেটা না, যাতে এটা ইনফর্মড হয়। এটা যদি কোর্স হিসেবে না আসে, কোনো কোর্সের সাথে একটা টপিক হিসেবে হতে পারে, সেমিনার হতে পারে, যেটা প্রতিটা ইউনিভার্সিটির যারা আন্ডারগ্রেড করবে তারা একটা সময় না একটা সময় ওই সেমিনারটা অ্যাটেন্ড করতে হবে অথবা ওই কোর্সটা নিতে হবে। তো এটা হতে পারে আমার কাছে মনে হয় যে তা আমরা ইমপ্রুভ করার ক্ষেত্রে। থ্যাংক ইউ। রেজানুর রহমান, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ। স্যার যেটা হলো রিসেন্টলি আমি স্যার আমার পরিচয় হলো, আমি লেকচারার খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি এনায়েতপুর সিরাজগঞ্জ, এখন স্টাডি লিভে আছি। স্যার আমি যে কোশ্চেনটা করতে যাচ্ছিলাম যে রিসেন্টলি আমি কোভিড-19 এর উপরে দুইটা প্রজেক্টে কাজ করছিলাম। তো একটা বেশ নামকরা জার্নাল থেকে রিভিউ ইনভাইটেশন আসে, যেখানে আমার অলরেডি 3টা পেপার আছে। তো যিনি, আমি পেপারটা ক্লিক করে দেখলাম যে সে আমার হলো একেবারে ডাইরেক্ট কোলাবোরেটর এবং ওটা কোভিডেরই পেপার। তো তখন আমি ভাবছি যে এটা মেবি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বা যেহেতু আমার কারেন্ট কোলাবোরেটর এবং তার সাথে আমার হিউজ পাবলিকেশনস আছে প্রিভিয়াসলি, তো সেই ক্ষেত্রে আমি ওই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করি নাই। আমি মনে করছি যে এটা বোধহয় ইথিক্যাল হবে না। আর পক্ষান্তরে ওই কোলাবোরেটর আমাকে বারবার খালি জিজ্ঞেস করেছেন যে আমি উনি ইনভাইটেশন পেয়েছি কিনা। তো আমি বলতেও পারি না যে আসলে আমি পেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার রিসেন্ট কোলাবোরেটর, যার কারণে আমি ওটা ডিক্লাইন করেছি। তো আসলে স্যার যে জার্নাল থেকে আসছিল ওখানে আমার 3টা পেপারও ছিল, মেবি এডিটর হয়তো সাজেস্টেড থেকে চেক করেনি যে আমার কোলাবোরেটর কিনা বা একই সাথে। থ্যাংক ইউ। আপনি যেটা করেছেন একদম পারফেক্ট কাজ করেছেন, কারণ হচ্ছে যে দিস ইজ পারফেক্ট। আপনি যেটা করেছেন, ইভেন আমাকে যদি জুলিয়াসের পেপার দেওয়া হয় আমি এটা ডিক্লাইন করব, বিকজ হি ইজ এ গুড ফ্রেন্ড অফ মাইন্ড। এখানে একটা পার্সোনাল ইনফ্লুয়েন্স বা বায়াস চলে আসতে পারে। তো এই কাজগুলো আপনি করেছেন এবং আপনি ওয়ান্ডারফুলি করেছেন, এক। আর 2 নম্বর হচ্ছে যে অনেক সময় আপনি জানেন, যেহেতু পাবলিশ করেছেন, যে অনেক সময় সাবমিট করার সময় আমাদেরকে রিকমেন্ডেড রিভিউয়ার চায়। তা হতে পারে যে আপনার মানে যে কোলাবোরেটর সে হতো দিয়েছে, এরকম কেউ আছে বিশেষ করে। এটা কিন্তু ইউ ডিড ভেরি গুড জব। পরে না হয় আবার কথা হবে আপনার সাথে, যে কোথায় কাজ করছেন, কোভিড নিয়ে কাজ করছেন, একটা আগ্রহ আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট প্রশ্ন করবেন হচ্ছে একটু জাস্ট অ্যাড করার ক্ষেত্রে, যদি অনেক জায়গাতে আসলে কনফ্লিক্ট অফ একেবারে ক্লিয়ার থাকে না, বেটার হচ্ছে যে আপনাকে ক্লারিফাই করা যে এই রিলেশন আছে, আপনি কি চান কিনা ডিরেক্ট হয় আপনি ডিক্লাইন করলেন। কিছু জায়গাতে এটা গ্রে। তো আমার ক্ষেত্রে অনেক জায়গাতে হয়েছে, অন্তত 2টা ক্ষেত্রে আমি কন্ট্রাক্ট করার ক্ষেত্রে একটা ক্ষেত্রে বলেছে যে আপনি করেন, আরেকটা ক্ষেত্রে বলছে যে করেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। প্রশ্ন করবে হচ্ছে মিনহাজুল আবেদিন, আপনি প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, আমি লেকচারার মিনহাজ, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি নাটক থেকে বলতেছি। তা আমি যে প্রবলেমটা ফেস করতেছি, যে যদি মেডিকেল ফিল্ডে রিসার্চ করতে চাই, মেডিকেল ইমেজ প্রসেসিং সেই রিলেটেড, তবে দেখা যাচ্ছে বাংলাদেশে কোনো ডেটা সেট নিয়ে কাজ করতে গেলে প্রথমত মানে কনফিডেন্স পাওয়া যায় না। বাংলাদেশের ডেটা সেটে মানে এজ তো একটা ব্যাপার, সবাই এজ 2-1 বছর করে কমায় বাড়ায় দেয়, এটা প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার মানে ডেটাটা পাওয়া যাবে কিনা, মানে এথিক্যালি মানে কেউ দিবে কিনা আমাকে। আর আরেকটা ব্যাপার, যেটা রিসার্চ পেপার রিসেন্টলি আমার একটা পেপার অ্যাকসেপ্টেড হয়েছে, আমি নিজে লিখতে যে আমি যেটা বুঝতে পারছি যে আমার রেজাল্ট সেকশনটা ম্যাচিওর না।
মানে রেজাল্ট সেকশনটা আরো বেশি ভালো করা যেত, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসটা করা যেত, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা যেত। এই সব ব্যাপারগুলো কিভাবে ওভারকাম করা যায়? মানে আমি কি আমার মডেলটা চিন্তা করতেছি, আমি একটা পেপার পড়ছি, আমি নিজে বুঝতে পারছি, কিন্তু আমি যখন আইডিয়া ফর্মুলেট করতে যাই, ম্যাথমেটিক্যালি কোন একটা মডেল তৈরি করতে যাই, তখন জিনিসটা না মানে হয় না, হয়ে উঠে না। মানে একটা হারমোনিক তো ওয়ে আছে যে আচ্ছা আমি জিনিসটা ক্যাচ করতেছি, এই জিনিসটা হয় না। যদি কিছু বলেন। মিরাজ বলবা? আচ্ছা, হ্যাঁ, আমি বলতে পারি। আচ্ছা, প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাংলাদেশের ডাটা সেট উইক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যদি নিজেরা কাজ শুরু না করি বা ডাটা সেটটাকে স্ট্রং করা শুরু না করি, তাহলে ডাটা সেট সবসময় উইক থেকে যাবে। তো যার ফলে অনেক ক্ষেত্রে চেষ্টা করতে হবে যে বাংলাদেশে আবার ডেটা পাওয়াটাও অনেক ক্ষেত্রে সহজ। আপনি হসপিটালে যদি ঠিকমতো যোগাযোগ করতে পারেন, বিকজ খেয়াল করতে হবে যে যেটা প্রাইভেসি আপনি মেইনটেইন করছেন, হয়তো অনেক ক্ষেত্রে দেখবেন যে হসপিটাল ডাটা প্রাইভেসি মেইনটেইন করছে না, তারা আপনাকে সব ডাটা দিয়ে দিচ্ছে। তো তারপরে আপনি যখন পাবলিশ করতে যাবেন তখন সে ডাটা প্রাইভেসি মেইনটেইন করেন। এবং আস্তে, আস্তে দেখা যাবে যে ডাটা কোয়ালিটি ইমপ্রুভ হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে যেটি আপনি বললেন যে আপনি যখন পাবলিশ করতে যাচ্ছেন তখন দেখছেন যে কোনো একটা সেকশন বা রেজাল্ট সেকশন বা ডিসকাশন সেকশনে বা কোনো একটা মডেল যখন ডেভেলপ করছেন তখন আপনি মনে হচ্ছে যে খুব ভালো মতো করতে পারছেন না। সেটি যদি হয় তাহলে ২ টি উপায় আছে। একটি আছে হয়তো যে এমন হয়তো আপনি কাউকে পেতে পারেন যে যার সাথে আপনি কোলাবোরেট করতে পারেন, যার হয়তো স্ট্রেংথ আছে সেইসব এনালাইসিস এ, এবং তাকে আপনি বিকজ দ্যাট উইল বি এ কন্ট্রিবিউশন টু দ্য রিসার্চ আউটপুট, আপনি তাকে একজন কো-অথর হিসেবে নিতে পারেন এবং তার সাথে একসাথে কাজ করে আপনি ওভারঅল রিসার্চের কোয়ালিটিটা বাড়াতে পারেন। আর আরেকটা হচ্ছে যেটি আমরা বলি যে পিয়ার রিভিউ। আমি আপনাদের সাথে যখন কথা বলছি জাস্ট এই মুহূর্তে কিংস থেকে আমাকে একটা ইমেইল করেছে যে আমাদের ইনস্টিটিউটে একটা সার্ভিস আছে যে আর্টিকেল রিভিউ সার্ভিস। আমরা এর আগে আমরা কোনো একটা জার্নালে আর্টিকেল জমা দেওয়ার আগে আমার কোনো একজন কলিগ তাকে আমার আর্টিকেলটা পাঠাচ্ছি। সে তার অ্যাবস্ট্রাক্ট, ডিসকাশন, কনক্লুশন এগুলো পড়ে সে কিছু কমেন্ট করছে ইন জেনারেল, এবং অনেক ক্ষেত্রে আমরা এটা করি যে আমার ফিল্ডের বাইরে কাউকে পাঠাই, অনেকটা লেম্যানের মতো, যে যাতে সে বুঝতে পারে কিনা, সে সাজেশন দিচ্ছে আমাকে ইমপ্রুভ করার জন্য, এবং তারপরে আমরা সেই রিসার্চ আর্টিকেলটাকে ইমপ্রুভ করছি। এটা আসলে একটা ইনস্টিটিউশনাল কালচার থাকে অনেক সময়। তো যেটি আপনি করতে পারেন যে আপনি আপনার কলিগদের মধ্যে যদি কেউ এরকম স্ট্রং থাকে, আপনি তার কাছে পাঠাতে পারেন ফর কমেন্টস, এবং সে হয়তো আপনাকে আইডেন্টিফাই করে বলবে যে এখানে একটা উইকনেস আছে, এটি স্ট্রং করার চেষ্টা করো, এবং আপনি ধীরে ধীরে দেখা যাবে যে ইমপ্রুভমেন্ট হবে। এবং এই যে আমরা আমাদের যে কলিগদের যে আর্টিকেলটা যে পিয়ার রিভিউ করি, আমাদের নাম কিন্তু অ্যাকনলেজমেন্টে থাকবে না, অথরশিপে থাকবে না, কোথাও থাকবে না। দিস ইজ এ সার্ভিস অ্যাজ ইউর কলিগ অল ওয়ার্কিং ইন দ্য সেম ইনস্টিটিউশনের রেপুটেশন বাড়ানোর জন্য, আমাদের নিজেদের ট্রেনিং এর জন্য এটা আমরা সবাইকে করছি। তো ডেফিনেটলি আমি বলবো যে এটা যদি কিংস করতে পারে, এটা বাংলাদেশে তো না করতে পারার কোনো কারণ নাই। কেউই তো আর অনেক বড় রিসার্চার না যে সে আরেকজনের রিসার্চ দেখতেই পারবে না, এতটুকু সময় থাকবে না। এটি আপনি যদি আরেকজনের জন্য হেল্প করেন, যে আপনি যদি আরেকজনকে হেল্প অফার করেন, সেও আপনাকে হেল্প অফার করবে। তো আইদার ফাইন্ড এ কোলাবোরেটর যে এটা ভালো করতে পারবে, অথবা উইদিন ইনস্টিটিউশন দেখেন যে কার স্ট্রেংথ আছে এবং তার কাছ থেকে আপনি সেই বিষয়ে হেল্প। থ্যাংক ইউ। তা এখানে কমেন্টে কিছু প্রশ্ন প্লাস হচ্ছে রেইজ হ্যান্ড বা এগুলা করেছে। তো এর মধ্যে একজন হচ্ছে তাহেরা হোসেন, আপনি বলেন। আমি তাহেরা, পিএইচডি স্টুডেন্ট, জাপান থেকে। আমার একটা কোশ্চেন জুলিয়াস ভাইয়ের কাছে, সেটা হচ্ছে যে আমরা যারা ইনিশিয়াল স্টেজে রিসার্চ করতে গেলে বড় কনফারেন্সে যাওয়ার সুযোগ হলে দেখা যায় আমরা আমাদের রিলেটেড এরিয়ার বড় কোনো প্রফেসরের সাথে আমার এরিয়ার প্রবলেমটা নিয়ে কথা বলে যদি কোনো আইডিয়া নেই এবং সেই আইডিয়া ডেভেলপ করে যদি কাজ করার চেষ্টা করি, সেটা কি আনইথিক্যাল হবে? জুলিয়াস কি আসো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। আচ্ছা, আইডিয়া নেওয়া, আমি যদি আমার বিষয়ে তো আমি গাইডেন্স নিতে পারি যে কারোর সাথে। কনফারেন্সে যাওয়ার মেইন উদ্দেশ্যই হচ্ছে আমরা লার্ন করা অন্যদের কাছ থেকে, প্লাস হচ্ছে এসে কিন্তু আমরা কিন্তু জাস্টিফাই করতে পারবো যে আমি একটা প্রবলেম যেভাবে সলভ করতে চাচ্ছি এটা আমি পারতেছি না। হয়তো কিছুটা আমি যদি সাজেশন নিতে পারি তখন ওই সেটা কাজে লাগে, ওটা আগাইলাম। তো এটা আমার কাছে মনে হয় যে কোনো সমস্যা নাই। তারপরে কিছু জায়গাতে এমন হইতে পারে যে এই সাজেশন বা এই কন্ট্রিবিউশনটা হচ্ছে আমার কন্টিনিউ করতে হচ্ছে, যে আমি করলাম, তারপরে হচ্ছে সে আবার
তার সাথে কন্ট্যাক্ট করতে হচ্ছে। তো আমার চিন্তা করতে হবে সে কি একজন অথর হওয়ার মতো কিনা। যদি এটা একেবারে বাইনারি না, আমাকে ডিসাইড করতে হবে ইসে। তো কিন্তু এই সাজেশন নেওয়া, এই কনফারেন্স থেকে গাইডেন্স নেওয়া, এটা হচ্ছে জাস্ট নরমাল, এবং এই কনফারেন্স গুলার মেইন উদ্দেশ্যের মধ্যেই এটা একটা পড়ে আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা ছোট কোশ্চেন আমার মিরাজ ভাইয়ের কাছে ছিল, যেটা হলো মিরাজ ভাই লেকচারে বলছিলেন যে ছোট ছোট পাবলিকেশন থেকে একটা বড় পাবলিকেশনের দিকে প্রথম টার্গেট করা উচিত। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আর কি যে পিএইচডি স্টুডেন্ট হিসেবে যে প্রথম দেখা যায় একটা বড় পাবলিকেশন করতে গেলে যে টাইমটা লাগে, সেই ক্ষেত্রে হয়তো যে স্টুডেন্টরা ইভেন সামটাইমস প্রফেসররাও ডিপ্রেসড হয়ে যায় স্টুডেন্টের প্রতি। সেই ক্ষেত্রে আসলে মিরাজ ভাইয়ের সাজেশন কি? আচ্ছা, এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা নিয়ে আমরা নিজেরা অনেক সময় আলোচনা করি। ইন জেনারেল একজন প্রফেসরের কিন্তু পাবলিকেশনের প্রতি তাগিদ অনেক কম কম্পেয়ার টু একটা স্টুডেন্ট। কারণ একটা স্টুডেন্ট বা পোস্টডক তার আর্লি ক্যারিয়ার, তার কিন্তু ক্যারিয়ার প্রোগ্রেশনের জন্য পেপার দরকার আছে। সে যখন পিএইচডি শেষ করবে, কোথাও পোস্টডকের জন্য অ্যাপ্লাই করবে, ইন জেনারেল ইফ ইউ যদি একটা ভালো পাবলিকেশন না থাকে, তাহলে ইট বিকামস ডিফিকাল্ট টু গেট এ পোস্টডক। কিন্তু একজন প্রফেসর হয়তো চাইবে যে, আমি পার্সোনালি হয়তো চাইবো যে একটা ভালো পাবলিকেশন হতে, যে অনেক সময় দেখা যায় যে সেক্ষেত্রে 2-3 জন পিএইচডি স্টুডেন্ট একই প্রবলেম সলভের কাজ করছে, তাদেরকে কম্বাইন করে একটা ভালো পাবলিকেশন করলে সেটার হয়তো ইম্প্যাক্ট অনেক ভালো হবে। তো যেটি করা যেতে পারে যে যদি দেখা যায় যে এটি প্রফেসর ডিপ্রেস হবে, যদি সিচুয়েশনটা এরকম হয়, দ্যাট মিনস প্রফেসরের নিজেরই তাগিদ আছে পাবলিকেশনের জন্য, দ্যাট ইজ এ স্লাইটলি ডিফারেন্ট প্রবলেম। তো কিন্তু যদি দেখা যায় যে এই প্রবলেমটা আমি যদি আরো সে 1 বছর বেশি রিসার্চ করি, এবং তখন যদি একটা আসলে অনেক ভালো একটা সায়েন্টিফিক কন্ট্রিবিউশন হবে, তাহলে পার্সোনালি 1 বছর পরে পাবলিশ করা অনেক ভালো। কিন্তু যদি এরকম হয় ব্যাপারটা যে না, আমি এই পেপারটা যদি এখন আমি পাবলিশ করি, তাহলে এইটার উপরে বেস করে আমি ফার্দার কিছু কাজ করতে পারবো, দ্যাট উইল লিড টু এ বেটার পাবলিকেশন, তাহলে তখন সেটা পাবলিকেশন করাটা ঠিক আছে। কিন্তু পিস মিলের মতো পাবলিকেশন করা, যে একটা পেপার যেটা একটা খুব ভালো পেপার হতে পারতো, সেটাকে 5 ভাগে ভাগ করে রিলেটিভলি, আমি ইম্প্যাক্ট ফ্যাক্টর বলবো না, আমি বলবো যে লেস রেলেভেন্ট পেপার আপনি যদি পাবলিশ করেন, তাহলে কিন্তু সেটি আবার ক্যারিয়ারের জন্য অনেক ভালো না। যখন দেখা যাবে যে আপনার ক্যারিয়ার অ্যাসেসমেন্ট করবে কেউ, আপনি যদি কোথাও পোস্টডক করতে যান বা কোনো একাডেমিক হিসাবে যদি আপনি প্রমোশনের জন্য চেষ্টা করেন, তখন অনেক সময় অ্যাসেসররা কিন্তু সেটাকে খুব নেগেটিভলি দেখে যে দিস 5 পেপার কুড হ্যাভ বিন এ সিঙ্গেল পেপার, এবং এটা অনেক ভালো হতে পারে। কিন্তু এটা ঠিক, আমরা যেটা করি মাঝে মধ্যে, পিএইচডি স্টুডেন্ট যদি দেখি যে পিএইচডি স্টুডেন্টের রিয়েল আর্জেন্সি আছে ক্যারিয়ারের জন্য, আমি কিন্তু ওয়েট করি না, উই গো অ্যাহেড এন্ড পাবলিশ ইট, বিকজ ইটস ইম্পর্টেন্ট ফর আর্লি ক্যারিয়ার রিসার্চার্স টু গেট পাবলিকেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উৎপল দাস একটা প্রশ্ন করেছেন, টাইপ করেছেন। আমি রেইজ হ্যান্ড গুলো একটু পরে নিচ্ছি, কারণ অনেকগুলো প্রশ্ন অলরেডি বা কেউ প্রশ্ন চেয়েছেন। তো প্রশ্নটা হচ্ছে যে, স্যার আমার একটা পেপার একটা পচা জার্নালে পাবলিশ হয়েছে, আমি ট্রান্সলেট করতেছি আর কি। 1 বছর মানে আফটার 1 year the citation number is 0. Is there any scope to resubmit the paper or anything else? The answer হচ্ছে no, এটার জন্য। কারণ আপনি যদি কোথাও পাবলিশ করে থাকেন, তো এটা কোনোভাবেই আরেক জায়গায় পাবলিশ করতে পারবেন না। থ্যাংক ইউ। এরপরে প্রশ্ন হচ্ছে মোহাম্মদ কাশেম, উনি কোন এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই মুহূর্তে উনি ম্যানিটোবাতে, ইউনিভার্সিটি ম্যানিটোবাতে পিএইচডি করছেন। উনি যেটা বলছেন যে হোয়াট ইজ দ্য অ্যাকসেপ্টেন্স রেট অফ প্লেজারিজম ইন রিভিউ ম্যানুস্ক্রিপ্ট, এই প্রশ্নটা আরো 4-5 জন আমাকে প্রাইভেটলি জানিয়েছে যে রিভিউ পেপার যখন মানুষ করে, লিটারেচার রিভিউ ক্ষেত্রে হোক বা পিএইচডি বা হোয়াটএভার, এই ক্ষেত্রে প্লেজারিজমের ব্যাপারটা কি? তোমরা দুজনেই একটুখানি প্লেজারিজম সম্পর্কে আরেকটু বলো দেখি, কারণ হচ্ছে যে মানে একটু বলো দুইজনেই প্লিজ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি ফার্স্টে বলি, তারপরে জুলিয়াস আপনি বলেন। সেটা হচ্ছে যে এটা আসলে নন নেটিভ স্পিকারদের জন্য এটা একটা সমস্যা। যেটা হয়, আমরা যখন নন নেটিভ স্পিকার তারা আমরা যখন একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে রিভিউ করতে যাই, তখন যেটা হয় যে যখন আপনি একটা পেপার দেখছেন, মনে হয় যে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু এক্সপ্রেস দিস, হাউ ক্যান আই এক্সপ্রেস দিস ডিফারেন্টলি। তো যার ফলে অনেক সময় দেখা যায় যে কোনো একটা অনেক বেশ একটা কন্টেন্ট বড় করা হয়ে যায়। In principle, there is actually no level which is accepted in terms of plagiarism. এটা ডিপেন্ড করে যে আপনি কি ব্লক অফ টেক্সট নিচ্ছেন। ইভেন আপনি যদি একটা ব্লক অফ টেক্সট নেন, দেখা গেল যে সে 5টা সেন্টেন্স কোনো একটা আর্টিকেল থেকে নিয়েছেন, আর রেস্ট অফ দ্য আর্টিকেলে
আপনার কোনো borrowed content নাই, still that is unacceptable because আপনি 5টা continuous sentence একটা আর্টিকেল থেকে নিচ্ছেন। On the other hand, আপনার যদি দেখা যায় যে যেহেতু এই সফটওয়্যার গুলো যেভাবে কাজ করে they look for words which are similar. So দেখা গেল যে আপনার বেশ কিছু ওয়ার্ড পিক করেছে randomly throughout the manuscript, আপনার সেই ক্ষেত্রে 20% বা 30% হয়ে গিয়েছে। Actually that is not a problem because তখন আপনি দেখছেন যে আসলে it is everything is your own word, কিন্তু যে আপনি যে ওয়ার্ড গুলো ইউজ করছেন that is very much used in most of the scientific literature, that's why they are picking this up. তো এইটা আপনি খেয়াল করতে হবে যে আপনি যদি রিপোর্ট নেওয়ার সুযোগ থাকে যে টার্নিটিন বা অন্যান্য আইথেন্টিকেট এইসব ওয়েবসাইট থেকে, যে আপনার borrowed কন্টেন্টটা কিরকম, ইট ইজ ইট এ ব্লক অফ টেক্সট, যদি ব্লক অফ টেক্সট হয় দেন এক্সপ্রেস দ্যাট ইন ইউর ওন ওয়ার্ড। আর আরেকটা ব্যাপার যে আমরা জানি যে নন নেটিভ স্পিকারদের ইংলিশ ইজ বিউটিফুল বাট ইটস ডিফারেন্ট কম্পেয়ার টু নেটিভ স্পিকার। উই সে থিংস এ বিট মোর কমপ্লেক্সলি, আমরা লং সেন্টেন্সে লিখি, ভেরি কমপ্লেক্স সেন্টেন্সে লিখি, অনেক সময় নেটিভ স্পিকার অনেক শর্ট সেন্টেন্সে লেখে, বাট দ্যাটস ফাইন। সো আপনি যদি দেখেন যে মনে হচ্ছে যে দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে টু এক্সপ্রেস, still use your own expression, then borrowed content কমে আসবে। জুলিয়াস। আমার আসলে তেমন কিছু অ্যাড করার নেই, আপনি আসলে খুবই ভালোভাবে বলে দিচ্ছেন যে এটার আসলে অ্যাকসেপ্টেবিলিটিটা হচ্ছে 0, কিন্তু আসলে ওই কিছুটা মিল আসতেই পারে, সেটা হচ্ছে লেখার কারণে। কিন্তু আমার মনে হয় যে আমি যদি কোনো কাউকে কপি করে না লিখি, সো আমি যদি নিজে কোনো একটা আইডিয়া লিখি বা লিটারেচার রিভিউ লিখি, এই লেখাটা কখনোই অন্যের সাথে ফুলি ম্যাচ করতে পারে না। সো এটা আমি জাজ করতে পারবো, আমার সফটওয়্যারের দরকার নেই। আর আমি যদি, এটা প্রবলেম হবে তখনই যখন আমি হচ্ছে কারো লিটারেচারটাকে নিয়ে কপি পেস্ট করলাম, করে আমি এডিট করি, তখন এটা আমি বলতে পারবো যে এটা আসলে ওইভাবে মডিফাইড হয় না। যদি আমি প্যারাফ্রেজিং করতে যাচ্ছি তাও এটা হবে না। সো এটা আমার কাছে মনে হয় আমি সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট না, আমি যদি নিজেকেই জিজ্ঞেস করি যে আমি কি কপি করেছি কিনা, সো তাহলেই অ্যান্সার হয়ে যাবে। কোনো সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্ট হওয়ার আমি মনে করি দরকার নেই। সো কেউ যদি বলে যে আমার কন্টেন্ট কপি করছো, সো এটা খুবই রেয়ার হবে যে আমি সেম জিনিস অন্য যেভাবে লিখেছে ওভাবে আমি নিজে লিখতে পারবো। সো আমার কাছে মনে হয় যে এই প্রবলেমটা আসলে অত জটিল হবে না আর কি। থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করি, যেটা আমি সবসময় ছেলেপেলেদেরকে বলি, সেটা হচ্ছে যে ইংলিশ আমরা যখন স্পেশালি লিটারেচার রিভিউটা লিখি কোনো একটা পেপারে বা ব্যাকগ্রাউন্ড লিখি অথবা সার্ভে পেপার যারা লিখতে যায়, তখন যেটা হয় যে পুরো ব্লক একটা কপি করি, কপি করার পরে আমি আল্লাহর নামে এডিট করার চেষ্টা করি। ওইটা না করে প্রথমে ইংলিশটা পড়ুন, পড়ে এটা হৃদয়ের ভিতরে ঢুকানোর চেষ্টা করুন, বাংলায় চিন্তা করুন, করার পরে দেন আপনি নিজের ভাষা লিখুন। তাহলে যেটা হবে পুরা 10 পেজের পুরা লেখাটাই নিজের একটা ভাষায়, একটা পচা ভাষা হলেও সেই ভাষাতেই হবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি দেখা যায় যে আমরা কথা বলার সময়, যেমন আমার ক্ষেত্রে যেটা হয়, বক্তৃতা দেওয়ার সময় কখনো আঞ্চলিকতার টান চলে আসে, আবার কখনো দেখা যায় যে শুদ্ধ ভাষা চলে আসে, এই দুইটা কিন্তু খুবই কানে লাগে। গত মিটিং এ আমি ওই যে ঠিক আছে এইভাবে নাকি বলি, তা আমার ওয়াইফ বলতেছিল যে নাকি খুবই কানে লাগে। পরে আমি খেয়াল করলাম আসলেই তো জঘন্য ভাবে আমি বলার চেষ্টা করি। তো এরকম বিষয়ের আর কি। এই জন্য আপনার বাংলায় চিন্তা করে দেন নিজের ভাষায় লিখুন। লেখার মান খারাপ হোক, কিন্তু পুরাটাই একই ফ্লোতে হবে, তাহলে অনেকটাই কমে যাবে। এটা বলার পরে এরপর আরেকটা প্রশ্ন আসছে যে আতিক, আমি একটু অ্যাড করি একটা জিনিস এখানে, যে বিকজ প্লেজারিজমটা আসলে একটা অনেক বড় সমস্যা। তুমি যে কথাটা বললা যে ফার্স্টে কপি করে তারপরে চেঞ্জ করা, অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। আমরা অনেকেই সেটা করি, যে আমি আমার স্টুডেন্টদেরকে দেখেছি বলে এটা আসলে আমি এখনো চেঞ্জ করি নাই। এটা কখনো না করে আপনি যদি নিজের থেকে লেখেন, কখনোই কপি পেস্ট করবেন না যে তারপরে আপনি প্যারাফ্রেজ করবেন। এটাই হচ্ছে দ্য অরিজিন অফ অল দ্য প্রবলেমস। আপনি যদি নিজের থেকে লেখেন তাহলে প্রবলেম থাকবে না। আর একটা ব্যাপার হচ্ছে কি, একটা ম্যানুস্ক্রিপ্ট আসলে একটা স্টোরি। আমি এই পর্যন্ত হয়তো অনেক পেপার পাবলিকেশনের সাথে জড়িত আছি বা থাকবো ভবিষ্যতে ইনশাল্লাহ, কিন্তু একটা পেপার আমরা কমপক্ষে 8-9 বার লিখি। যেটা হয় যে একটা ওয়ার্কিং ডকুমেন্ট থাকে, সেটাকে কিন্তু অনেকবার এডিট করা হয়। আপনি যদি প্রথমবার একটা ড্রাফট করে যদি মনে করেন যে সেটাকে আপনি সাবমিট করবেন, তাহলে কিন্তু বোঝা যাবে যে ওখানে অনেক প্রবলেম আছে। মাঝে মধ্যে আমরা আমাদের আর্লিয়ার ড্রাফটের দিকে তাকাই এবং দেখি যে খুব হাস্যকর লাগে যে হোয়াট ডিড আই রাইট। আপনার যে ফিনিশড প্রোডাক্ট যেটা, দ্যাট ইজ মাচ বেটার কম্পেয়ার টু দ্য আর্লিয়ার ড্রাফট। সো
ভালো উপায় হচ্ছে একটা পেপার লেখা, লিখে ওটাকে রেখে দেয়া। ১ সপ্তাহ ধরবেন না, ১০ দিন ধরবেন না। তারপরে লেটস রিড ইট এগেইন অ্যান্ড এডিট ইট এগেইন। তাইলে দেখবেন যে প্লেজারিজম এর সমস্যা আর থাকছে না। এক্স্যাক্টলি, সমস্যাটার কারণ হচ্ছে আসলে এই তারা নরমালি কনফারেন্স পেপার গুলার হচ্ছে একটা ডেডলাইন থাকে, সবাই ওই লাস্ট মিনিটে কোন রকম শেষ করে সাবমিট করে দেওয়া। এটা আরেকটা হচ্ছে বিষয় আছে যে বেশিরভাগ আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্স লেভেলের ছেলেপেলেরা যেটা করে, থিসিসটা যখন লিখে তখন তো থিসিসের বেশিরভাগই একদমই নলেজ থাকে না, বা থিসিসের মধ্যে বা প্রজেক্ট রিপোর্টের মধ্যে কপি পেস্টের পরিমাণটা অকল্পনীয় বেশি থাকে। কারণ আমাদের অনেক শিক্ষক মনে করে 80 পৃষ্ঠা লিখতে হবে, 70 পৃষ্ঠা লিখতে হবে, যেখানে পিএইচডি একটা থিসিস অনেক সময় 30 পৃষ্ঠায় হয়। কিন্তু আমি নিজেই পেয়েছি বড় বড় প্রফেসর, ওনারা বলেন যে হ্যাঁ লিখতে হবে, লেখাটা শিখুক, কিন্তু এটা বুঝে না যে লেখাটা যে লিখছে না, লেখাটা চুরি করছে। এখন ওখান থেকে যখন এটা কনফারেন্সে কনভার্ট করে বা জার্নালে কনভার্ট করে, তখন দ্রুত ওই ফেলে দিয়ে এক্সক্লুশন পলিসি হয়, কিন্তু ফেলার পরেও দেখা যায় যা থাকে সেটার একটা বৃহৎ অংশ থাকে হচ্ছে যে সিমিলারিটি। এই জন্য নিজে কল্পনা করে, নিজে চিন্তা করে, এরপরে মানে বাংলা থেকে নিজে কল্পনা করে ইংরেজিতে নিজের মতো করে লেখাটাই সর্বোত্তম। একটা প্রশ্ন আসছে যে শামসুর রহমান স্যার বলেছেন, হু উইল বি দ্য ফার্স্ট অথর, স্টুডেন্ট অর সুপারভাইজার? এটার উত্তর আমি দ্রুত দিয়ে দেই সময় বাঁচানোর জন্য, যে আমরা তো বলেছি যে আসলে যার সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন সেই ফার্স্ট অথর হবে। তো সেটা যদি স্টুডেন্ট হয়, আর কিছু কিছু ল্যাবে আমি দেখেছি যে যদি সুপারভাইজার যথেষ্ট পরিমাণে ইন্টেলেকচুয়াল ইনপুটটা দেয়, ছাত্র শুধুমাত্র একটা লেবারের মতো কাজ করে বা কিছু কাজ করে, তখন ওই ক্ষেত্রে সুপারভাইজার ফার্স্ট অথর হয়। কিন্তু আদারওয়াইজ ইউজুয়ালি মানে স্টুডেন্ট সবচেয়ে বেশি কাজ করে আইডিয়া ডেভেলপমেন্ট বা যদি পেপারে কোর কোনটা সেটা। আর একটা পেপার কোর একজন করেছে কিন্তু শুধু আমি লিখলাম, এর জন্যই ফার্স্ট অথর হয়ে যাওয়া হয় না। তবে এটাও আমি দেখেছি কিছু কিছু প্রফেসরের ক্ষেত্রে, যেটা রাইট অর রং, সেটা হলো যে ছাত্র চলে গেছে ইন্ডাস্ট্রিতে অথবা চাকরি করতে চলে গেছে বা অন্য কোথাও, এখন ওইটা আর হচ্ছে না, প্রফেসর ওইটাকে মানে অনেক সময় দিয়ে অথবা অন্য কোনো একটা স্টুডেন্টকে এঙ্গেজ করে তখন করেছে। আবার প্রাক্তন স্টুডেন্টের কোনো ফার্দার কমিউনিকেশনও পায় নাই, হেল্প পায় নাই, তখন বিরক্ত হয়ে অনেক সময় তাকে ফার্স্ট অথর থেকে কিক মারা হয়। আতিক, আমি একটু অ্যাড মিরাজ করি। ভাই, এই ক্ষেত্রে মিরাজ বলো, মিরাজ তো অনেক ছেলে পেলে ডিল করো প্লিজ। আচ্ছা, আমি যখন নিজে পিএইচডি স্টুডেন্ট ছিলাম বা পোস্টডক ছিলাম, দেন আমি ফাইট করছি টু বি ফার্স্ট অথর, ঠিক আছে? আর আমি এখন হয়তো সুপারভাইজার হিসাবে হয়তো প্রায় 50টা বা 60টা পেপার পাবলিশ করেছি। আমি মানে আই উইল ফাইট টু বি দ্য লাস্ট অথর। সো দিস ইজ দ্য ডিফারেন্স। আমি কিন্তু মানে চেষ্টা করব যে আমার যে পোস্টডক আছে বা পিএইচডি স্টুডেন্ট আছে তাকে ফার্স্ট অথর করার জন্য। এবং যেই ফাইটটা এখন হয় অনেক ক্ষেত্রে যে আমি যদি 3টা ল্যাবে কাজ করেছি তাহলে আমার ল্যাব থেকে ফার্স্ট অথর আমি করতে পারছি কিনা বা জয়েন্ট ফার্স্ট অথর। কিন্তু অ্যাজ এ সুপারভাইজার আমি কখনোই ফার্স্ট অথর হওয়ার চেষ্টা করব না, বিকজ আই থিংক দ্যাট ইজ আনফেয়ার। বিকজ আমি এখনো প্রচুর সময় দিই ল্যাবে, কিন্তু আসলে আমাদের ল্যাবের যত কাজ হচ্ছে, আমার যত কাজ হচ্ছে সব হচ্ছে পিএইচডি স্টুডেন্ট এবং পোস্টডক তারা করছে। আমি হয়তো আইডিয়া জেনারেশন করেছি, আমি ফান্ডিং এনেছি যাতে কাজ করা যাবে, কিন্তু ফার্স্ট অথর শুড বি দ্য পারসন হু অ্যাকচুয়ালি কন্ডাক্টেড দ্য ওয়ার্ক, নট নেসেসারিলি হু রোট দ্য ম্যানুস্ক্রিপ্ট। সামটাইমস আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যারা চায়না থেকে আসছে বা মালয়েশিয়া থেকে আসছে, তাদের ইংলিশ খুব পুয়ার, বাট দে আর ফার্স্ট অথর। দেয়ার মাইট বি এ নেটিভ একজন আছে হয়তো আমার পোস্টডক, যে হয়তো অনেক ভালোভাবে লিখতে পারে, সে হয়তো মিডল অথর, সেই ম্যানুস্ক্রিপ্টে লিখছে, কিন্তু স্টিল দ্য পারসন হু কন্ডাক্টেড দ্য রিসার্চ হি শুড দ্য ফার্স্ট অথর। থ্যাংক ইউ। তো মোহাম্মদ শাহিন উনি একটা প্রশ্ন করেছিলেন যে প্লিজ সে সামথিং অ্যাবাউট দ্য রিভিউ পেপারস। তা আমরা তো এটা বলে ফেলেছি। এবার অর্ণব রয়, আপনি প্রশ্ন করুন। অর্ণব জি। জি আদব স্যার, আমি অর্ণব রায়, ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিস্টিক্স, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, সিলেট। আচ্ছা, তো আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের তো আসলে এই যে রিসার্চ লেভেলটা তো আন্ডারগ্রেডে নাই, এটা হচ্ছে থিসিস মাস্টার্সে আছে থিসিসে। তো আমি কি আন্ডারগ্রেড লেভেলে কোনোভাবে রিসার্চের সাথে সম্পৃক্ত হতে পারি? যদি হতে চাই তাহলে ওইটা কিভাবে, পথটা কি হবে, একটু যদি আমাদের ধারণা দেন। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের টপিক তো হচ্ছে রিসার্চ এথিক্স নিয়ে। তো এই জন্য এটার উত্তরের জন্য ওই যে আমি আমার স্লাইডের শেষে দিয়েছিলাম, ওখানে কতগুলো 8টা লেকচার আছে 10-15 মিনিটের, ওগুলো দেখলে আপনি দেখতে পাবেন যে রিসার্চ করার স্ট্র্যাটেজি কি। বাট যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ে তাদের জন্য আমার স্ট্রং অ্যাডভাইস হচ্ছে যে নো দ্য বেসিক্স, যে মানে ভালো করে ম্যাথ জানা, যার জন্য ম্যাথ জরুরি, যে কেমিস্ট্রিতে কাজ করে, বায়োলজি, মানে বিষয়বস্তু অসম্ভব ভালোভাবে জেনে
এরপরে কোন একটা এরিয়াতে চিন্তা ভাবনা করে 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 কাজের দিকে চিন্তা করা। হ্যাঁ, খুব আর্লি স্টেজেই পেপার করতে হবে বা রিসার্চ করতে হবে এটা জরুরি না, প্রয়োজন নাই। নলেজটা ইম্পর্টেন্ট। আমাদের বেস যদি স্ট্রং না হয় তাহলে আমরা আসলে যাই করি না কেন ভালো করতে পারবো না। থ্যাংক ইউ। প্রয়োজনে আপনি আমাকে পরবর্তীতে নক করে আমি লিংক দিয়ে দিব এবং আপনি দেখতে পারবেন ওখানে বেশ কিছু স্লাইডস রয়েছে বা প্রেজেন্টেশন। এরপরে প্রশ্ন করবেন হচ্ছে আমিনুল হক, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম আসসালাম, জি বলেন। আমি আমিনুল হক, আমি পিএইচডি স্টুডেন্ট ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি আইইউটি। তো স্যার আমার অনেক প্রশ্ন উত্তর অলরেডি চলে আসছে, তারপরে আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটি হলো যে আমাদের আমি পিএইচডি করার জন্য পিএইচডি যে থিসিস করব সেখান থেকে পাবলিকেশন কোনো শর্ত কিনা, বা 2-3টা পাবলিকেশন করতে হবে এরকম শর্ত কিনা। এখন আমার ব্যক্তিগত যেটা মত সেটা হলো যে আমি যখন পিএইচডি কাজটা করব, গবেষণার কাজটা করব, তখন যদি আমার পেপার পাবলিকেশনের একটা চিন্তা মাথায় থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমার যে কাজটা ওরকম নাও হইতে পারে। যে বিগিনার হিসেবে এটা আমি ফিল করতেছি। আর আরেকটা বিষয় হলো যে আমার সুপারভাইজারের ছাড়া কোনো আমি অন্য কারো কাছ থেকে কোনো পরামর্শ যদি নিতে চাই বা নেই, এটা কি কোনো আনএথিক্যাল কিছু হবে কিনা? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। মিরাজ। আচ্ছা, তো ফার্স্ট যেটা আসলে রিসার্চ আমরা করছি টু ক্রিয়েট নিউ নলেজ। আমি যদি নিউ নলেজ ক্রিয়েট করি দেন উই শুড ট্রাই টু ইনফর্ম আদার্স, আদারওয়াইজ দেয়ার উইল বি ডুপ্লিকেশন অফ রিসার্চ। আপনি যে কাজটা করছেন যদি আপনি ফেল করেন এবং পার্শিয়ালি সাকসেসফুল হন, সেটা যদি আপনি পাবলিশ করেন তাহলে অন্য একজন জানবে যে এই কিভাবে এই কাজটা করা যাবে এবং এই রিসার্চটা ডুপ্লিকেটেড হবে না। এবং জুলিয়াস ভাই যেরকম বললেন যে আমরা যে সব রিসার্চ করি ফান্ডিং কিন্তু পাবলিক ফান্ডিং, তো পাবলিক ফান্ডিং ওয়েস্ট হবে না টু ডুপ্লিকেট সেম ইনফরমেশন টুয়াইস। তো এই জন্য যখনই একটা আমরা পিএইচডি কেন বা মাস্টার্স প্রজেক্ট করব, চিন্তা থাকা উচিত যে আমি কিভাবে পাবলিশ করব, এবং এই পাবলিকেশনটা যদি করা হয় তাহলে কিন্তু যেটা হয় যে আপনার কাজটা আসলে ভালো হওয়ার কথা। আমার ল্যাবে যেটা হয় যে প্রত্যেক এমএসসি স্টুডেন্ট বা পিএইচডি স্টুডেন্ট তাদের ওই ম্যানুস্ক্রিপ্টের একটা আউটলাইন তৈরি করতে হয় শুরুতে, এবং ড্রাফট ফিগার, তারা কোন ধরনের ফিগার চাচ্ছে এই ম্যানুস্ক্রিপ্টের জন্য। এবং আমরা যখন মিটিং করি তখন আমরা সে ওই ম্যানুস্ক্রিপ্টের টুয়ার্ডস তার কি কি ল্যাক আছে, ডেটা কি কি এক্সপেরিমেন্ট করতে হবে সেটির ব্যাপারে আলাপ করি, যার ফলে দে আর মাচ মোর ফোকাসড ইন অ্যাচিভিং দোজ ইনফরমেশন। সো এইটা হচ্ছে আপনার ফার্স্ট কোশ্চেনে। আর আপনার আই থিংক সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? হ্যাঁ, সেকেন্ড কোশ্চেনটা বলেন দেখি আবার। সেকেন্ড কোশ্চেনটা ছিল স্যার আমার সুপারভাইজারের কনসার্ন ছাড়া আমি অন্য কারো কোনো স্যারের সাথে যদি আমার কমফোর্ট ফিল থাকে তার সাথে কোনো পরামর্শ বা আমি সাজেশন নিলে এটা কি আনএথিক্যাল কোনো কিছু হবে কিনা? আচ্ছা, এটা আসলে আনএথিক্যাল কিছু না। আপনি যদি আপনার অন্য কারোর কাছ থেকে কোনো পরামর্শ নেন, কিন্তু যেটা ইম্পর্টেন্ট যে আপনার সুপারভাইজার আপনার মেন্টর এবং তারা আপনার একটা টিম হিসেবে কাজ করার কথা। এরকম যেটি সবচেয়ে ভালো যদি পারেন যে সেই সুপারভাইজারকে ইনভলভ করা সেই প্রসেসে, যে আপনি এই কাজটা করতে চাচ্ছেন এবং একটু ডিফারেন্টলি করতে চাচ্ছেন। কারণ আসলে পিএইচডি স্টুডেন্টের জন্য ইট ইজ ইউর প্রজেক্ট, সুপারভাইজার ইজ জাস্ট গাইডিং ইউ থ্রু দ্য প্রজেক্ট। আমরা যেটা বলি যে ফার্স্ট ইয়ারে উই ট্রেন দ্য স্টুডেন্টস বিকজ দ্য স্টুডেন্টস ডু নট নো দ্য রিসার্চ মেথডস, আমরা তাদেরকে ট্রেন করি। সেকেন্ড এবং থার্ড ইয়ারে আমরা চাই যে সুপারভাইজার উইল ট্রেন দ্য অর গাইড দ্য academic supervisor because then they know more about the project. কিন্তু এখানে অনেক সময় টেনশন হওয়ার সম্ভাবনা আছে যে আপনি যদি আপনার সুপারভাইজারকে না জানিয়ে অন্য কারোর সাথে কথা বলে তার দেয়া আপনার টেকনিক ইউজ করে এবং if then it doesn't work এবং if then you cannot generate the data then it will be আপনার অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট, কারণ আপনি তো যে ফান্ডিং নিয়ে কাজ করছেন সেটি আপনার সুপারভাইজার একটা স্পেসিফিক ফান্ড একটা এজেন্সি থেকে নিয়ে এসেছে, and then you are wasting resources. So it's important যে আপনি সবার সাথে কথা বলেন, but take supervisor on board. আচ্ছা, থ্যাংক ইউ। আমরা তো মানে 1.5 ঘন্টা প্ল্যান ছিল, আর 7 মিনিট গেলে 2 ঘন্টা হয়ে যাবে। তো আমরা লাস্ট 2টা কোশ্চেন নিব। একটা প্রশ্ন করেছেন জান্নাতুল ফেরদৌস, ব্র্যাক ইউনিভার্সিটি। উনি বলেছেন যে ক্যান আই সেন্ড মাই ফাইনাল ইয়ার থিসিস পেপার টু এ ফরেন ইউনিভার্সিটি? Currently, I am doing quantitative plus qualitative research method from Coursera.
Is it helpful for further research? কে বলবে? আমি আসলে এটা কোশ্চেনটার ব্যাপারে ক্লিয়ার না যে মানেটা কি যে ক্যান আই সেন্ড মাই ফাইনাল ইয়ার থিসিস পেপার টু ইট ফর ইউনিভার্সিটি। সো একটা ইউনিভার্সিটি আপনার থিসিস পেপার কেন নিবে বা ইভালুয়েট কেন করবে? যদি আপনার ইউনিভার্সিটির সাথে আপনার বাইরের কোনো ইউনিভার্সিটি যদি একটা এগ্রিমেন্ট থাকে বা আপনি যদি কোনো এক্সটার্নাল সুপারভাইজার থাকে, সে হয়তো এই পেপারটাকে ইভালুয়েট করার চেষ্টা করতে পারে। কিন্তু এছাড়া ইউ ক্যানট জাস্ট সেন্ড দ্য পেপার টু এ ফরেন ইউনিভার্সিটি বিকজ দেন মানে দেয়ার ইজ নো মেকানিজম টু ডু দ্যাট। আর আপনি যে রিসার্চ মেথড ট্রেনিং এর কথা বলছেন কোর্সেরা থেকে, ডেফিনেটলি দিস আর রিয়েলি ইউজফুল। আমি তো বলবো যে এখন অনেক মুকস যেটা হচ্ছে, এবং আমি যদিও একজন একাডেমিক, ধরেন 20 ইয়ার্স ইন একাডেমিক লাইফ, আমি নিজে এখন যে পরিমাণে ট্রেনিং করি এই বিভিন্ন কোর্সেরা বা ফিউচার লার্ন বিভিন্ন মুকস এর থেকে, এবং আমি অনেক কিছু শিখি। আমি মাঝে মধ্যে এখন দেখা যায় যে খান একাডেমিতে যাই, আমি অনেক কিছু শেখার চেষ্টা করি। ইট মে নট বি রিলেটেড টু মাই সাবজেক্ট। যেমন আমি এখন চেষ্টা করছি পাইথন শেখার জন্য। তো পাইথন শেখার জন্য আমি তো অনেক জায়গায় রিসোর্স ইউজ করছি। সো ইটস ফাইন। ইটস অলওয়েজ ট্রাই টু ইমপ্রুভ ইয়োরসেলফ। ওকে, থ্যাংক ইউ। একটা কমেন্ট করেছে অমিত স্যার, উনি ঢাকা ইউনিভার্সিটির টিচার, এখন আমেরিকাতে আছেন। উনি লিখছেন যে ইউজিসি ট্রাভেল গ্রান্ট পেতে হলে সুপারভাইজারের ফার্স্ট অথর হওয়া লাগে। এটা জাস্ট কমেন্ট। এনিওয়ে, আমি লাস্ট কোশ্চেন নিচ্ছি। বেলায়েত হোসেন, আপনি ইউজিসি পলিসি চেঞ্জ করা দরকার। যেটি হচ্ছে যে ইউজিসি বাংলাদেশে কিছু অদ্ভুত কিছু পলিসি আছে, এবং এটার অনেক ক্ষেত্রে কারণ হচ্ছে যে আমি বলবো যে প্রপার লোক যারা লিডারশিপে আছে সেখানে নেই। সেই জন্য দিস ক্যানট বি এ পলিসি যে সুপারভাইজারের ফার্স্ট অথর হওয়া লাগবে। দ্যাট মিনস ইউ আর ডিপ্রাইভিং এ ইয়াং লাইক রিসার্চার, আর্লি ক্যারিয়ার রিসার্চার, and that creates unhealthy competition. সুপারভাইজার should be last author, এবং এখানে আমরা যে বিভিন্ন গ্র্যান্টের জন্য অ্যাপ্লাই করি, এখানে কিন্তু স্পেসিফিক্যালি লেখা আছে যে how many paper I have published as last author, because that's important. That shows that I am leading a project as last author. ওকে, বেলায়েত হোসেন, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আমার নাম বেলায়েত হোসেন, আমি এখন জাপান থেকে শুনতেছি। আমি এক্স ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো আমি এখন এআই এবং মেডিকেল ইমেজ অ্যানালাইসিস নিয়ে কাজ করি। তো আমি এখন পোস্টডক করতেছি। সো আমার কোশ্চেনটা রিলেটেড টু আর্লি ক্যারিয়ার ডেভেলপমেন্ট। সো আমার প্রথম কোশ্চেন, অ্যাজ এ আর্লি ক্যারিয়ার রিসার্চার হিসাবে, সো যখন আমি কোনো কোথাও ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করি, অথবা ফান্ডিং এর পর তাদের সাথে যে রিসার্চ যে ইথিক্যাল যে ব্যাপারগুলো, এগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট কোন জিনিসগুলোকে প্রতি খেয়াল রাখা উচিত। আর দ্বিতীয়ত, আর্লি ক্যারিয়ার রিসার্চার হিসাবে কানেকশন কিভাবে ইমপ্রুভ করা যায়। একটা তো হচ্ছে আমি তাকে মেল করে করতে পারি, অথবা কোনো রিসার্চ রিলেটেড যদি মেলে সেই রিলেটেড কোনো কোশ্চেন করতে পারি। এছাড়াও আরো কি ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো অ্যাড করে রিসার্চ কানেকশন খুব স্ট্রং করা যায়, এবং অথবা তাদের মধ্যে রিলেশনটা আরো বেশি স্ট্রং বিল্ড আপ করা যায়। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা রিসার্চ ইথিক্স নিয়ে প্রশ্নরা, বাট এনিওয়ে মিনাজ বলো। আচ্ছা, তো নেটওয়ার্কিং এর ব্যাপারে, নেটওয়ার্কিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন রিসার্চ। এর চাইতে আমি মানে আপনি যদি কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে পারেন, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু অ্যাটেন্ড কনফারেন্সেস এবং টক টু দ্য পিপল দ্যাট ইউ লুক আপ টু, যদি তাদেরকে আপনি খুঁজে বের করতে পারেন। অথবা আপনি যার সাথে যে বিভিন্ন ছোট ছোট টক শুনছেন, অনেক সময় ভেরি লার্জ কনফারেন্স টকের চাইতে স্মল গ্রুপ যে প্যারালাল সেশন হয়, দ্যাট আর মাচ মোর ইউজফুল, যেখানে স্পিকার হয়তো অনেক বেশি অ্যাক্সেসিবল, এবং তারপরে তাদের সাথে কমিউনিকেশনটা কন্টিনিউ করা, এবং দিস রিলেশনশিপ গুলোকে ফলো আপ করা। যে আমি শুধু তার সাথে কথা বললাম যে ব্রিলিয়ান্ট আইডিয়া, আপনি যদি ফলো আপ না করলেন, দ্যাট রিলেশন উইল নট কন্টিনিউ। সো অ্যাটেন্ডিং রিসার্চ কনফারেন্সেস আর ভেরি ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে যেটা আছে যে বাংলাদেশ থেকে হয়তো অ্যাটেন্ড করা সম্ভব না, সেক্ষেত্রে ওয়েবিনার যেগুলো আছে, প্রত্যেকটা আপনার প্রফেশনাল সোসাইটি এখন অনেক ওয়েবিনার করে। সেই ওয়েবিনার গুলোতে আপনি যখন যে আপনি সেখানে রেজিস্টার করবেন এবং আপনার যে কোশ্চেন করবেন, যে ইন্টারেস্টেড যারা স্পিকার আছে তাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে, তাদেরকে যখন রেলেভেন্ট আপনি কোয়েরি পাঠাবেন, I will be delighted if কেউ যদি আমার রিসার্চের উপরে আমাকে একটা কোশ্চেন করে যে সে আমার পেপার নিয়ে কাজ করতে যে কোনো একটা প্রবলেম ফেস করতেছে, বা একটা এক্সপেরিমেন্ট রিপিট করতে যে প্রবলেম ফেস করছে, অথবা
is something relevant to the work he's doing, I'll be delighted to engage. So অধিকাংশ ক্ষেত্রে academic, they will be very welcoming to engage with you. So as many network that you can establish is better. আমার নিজের research lab এর আমি বলবো যে 1/3 funding came from attending conferences and in meeting with different funders, meeting with different people who we work together. So yes, please go ahead and do as many networking as possible. ইনফ্যাক্ট ডক্টর বেলায়েত হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং বাংলাদেশে একটা ইউনিভার্সিটি টিচার ছিলেন। তো বেলায়েত নিজে অনেক কনফারেন্স অ্যাটেন্ড করে, এগুলো সে জানে। আর্লি ক্যারিয়ারের বিষয়ে মানে আর কিছু বলার থাকলে জুলিয়াস একটু বলো তো, সে নিশ্চয়ই জানতে চাচ্ছে ফিউচারে কি করবে। হ্যাঁ, তো কানেকশনের ক্ষেত্রে আরেকটা জিনিস আমি যেটা হচ্ছে যে কনফারেন্স ছাড়াও যখন কন্ট্যাক্ট করবো, ভাই যেটা বললেন যে আমি হ্যাপি হব যে এই দিতে, কিন্তু যে কন্ট্যাক্ট করবে তার খুবই ইম্পর্টেন্ট হচ্ছে স্পেসিফিক হওয়া। তো আমরা অনেক সময় পাই যে আমি এই টপিককে রিসার্চ করতে চাই, আমি কি করব। তো এটা কিন্তু একজন বিজি লোক, তাকে এটা কিন্তু খুব খুব ডিফিকাল্ট কোশ্চেন টু অ্যান্সার, এবং এটা খুব অ্যাট্রাকটিভ কোশ্চেন না। কেউ যদি স্পেসিফিক কোশ্চেন করে, আমি এই বিষয়টা নিয়ে কাজ করতেছি, এখানে আমি এটা অ্যাপ্লাই করতেছি, কিন্তু আমি এই প্রবলেমটাতে পড়েছি, কোনো সাজেশন আছে কিনা যে কোন ডিরেকশনে আমি ট্রাই করব, এটা যেমন অ্যান্সার করা খুব সহজ। সো কন্ট্রাক্টের ক্ষেত্রে আমি আমার কোশ্চেনটা আমি ইভ্যালুয়েট করবো তার রেসপেক্টে, সেইটাতে ইন্টারেস্টেড হবে কিনা। ঠিক আছে। আর হ্যাঁ, তো এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যে অনেক সময় নিজের কাজের ব্যাপারেও অন্যকে জানানোটা, এটা জানানোর ক্ষেত্রে অনেক সময় হেল্প পাওয়া যায়। কারণ হচ্ছে যে তাদের থেকে কোশ্চেন আসলে, তো ওটা আমার অনেক কাজ ঠিক আছে কিনা এটাও বোঝা যায়। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ফিউচার অফ বিসিআই রিলেটেড রিসার্চ, এই ক্ষেত্রে ইথিক্যাল বিষয়ে বিকাশ আইবি থেকে প্রশ্ন করেছে। আপনি কি আছেন? 1 2 3 উনি নাই, সুতরাং এই প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে না। শামসুর রহমান স্যার একটা প্রশ্ন করেছিলেন যে ইজ ইট ইথিক্যাল টু পাবলিশ ইন প্রেডেটরি জার্নাল? No, it's not ethical to publish in predatory journal. That's the because they are just making money out of you. ঠিক আছে, আমার কাছে যেটা মনে হয় যে একটা ভালো আপনার লিস্ট আছে জন বিলের যে প্রেডেটরি জার্নাল লিস্ট, সেটা দেখে ওই লিস্টের বাইরে যে জার্নালগুলো আছে সেখানে পাবলিশ করার চেষ্টা করা। সবচেয়ে ভালো কি যে প্রফেশনাল সোসাইটির যে জার্নালগুলো আছে সেখানে পাবলিশ করার চেষ্টা করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে rejection is part of academic life. So always don't get disappointed যদি আপনি rejected হন কোথাও পাবলিশ করতে যেয়ে, then you can set it to a next level of journals. কিন্তু সহজ পাবলিকেশনের জন্য আপনার predatory জার্নালে পাবলিশ করা, that doesn't advance anyone. So please do not publish in predatory journal. মিরাজ, একটুখানি কারেকশন করি যে তুমি বলছো যে রিজেকশন হচ্ছে মানে একাডেমিক লাইফের একটা পার্ট। তোমার মনে হয় জীবনে অন্য কোনো জায়গায় হিট খাও নাই, কিন্তু এটা আসলে সবারই কম বেশি অভিজ্ঞতা আছে আর কি। এনিওয়ে, না আতিক, আমি শুধু একটা কথা বলি তোমাকে, হ্যাঁ, যে ধরো আমরা তো প্রচুর গ্র্যান্ট অ্যাপ্লিকেশন করি, হ্যাঁ, তো যখন আমরা একটা ডিসিশন পাই, আমি ধরো এই পর্যন্ত প্রায় 40টা অ্যাওয়ার্ড পেয়েছি, গ্র্যান্ট অ্যাওয়ার্ড, কিন্তু তারপরেও আমি যখন একটা লেটার পাই, ফার্স্টে আমি দেখি যে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ। যদি দেখি যে আই রিগ্রেট টু ইনফর্ম ইউ লেখা নাই, তারপরে আমি ফার্দার যাই যে কি কারণে আমাকে গ্র্যান্টটা দেয়নি। So the success rate is only 10%. Rejection is actually well and truly part of academic life. Rejection, you have to accept. This is how you work in academic world. নন একাডেমিক লাইফেও প্রচুর রিজেকশন হয়। এনিওয়ে, এবং এই ক্ষেত্রে অনেকে সুইসাইডও করে। কিন্তু রিজেকশন কেন হলো এটা কিন্তু খুব অ্যাডভান্টেজ জানাটা। আচ্ছা আচ্ছা, তো এটা জানতে পারাটা মানে কিন্তু অনেক বড় কিছু। ওটা দিয়ে আমি আবার ইমপ্রুভ করতে পারি, অথবা আমি নেক্সট লেভেলে যেতে পারি। অনেক সময় জার্নালে থাকে যে তাদের একটা নির্দিষ্ট লেভেল থাকে যে এই টাইপের কাজ হইতে হয়, তারপরে তো থাকে যে সাইটেশন কেমন হবে, হবে, মানে মার্কেটিং পলিসি, নেচার সায়েন্সেরও আছে, কিন্তু একটা লেভেল আছে যে তারা কতটুকু কাজ অ্যাকসেপ্ট করবে। তো একটা হচ্ছে যে ওই স্ট্যান্ডার্ড না, আরেক সময় অনেকগুলোতে হচ্ছে আপনি যে কোশ্চেন গুলা করবে, এই কোশ্চেন গুলা ভ্যালিড কিনা,
এটা এটা জানাটা, এটা জেনে আপনার স্ট্র্যাটেজিও চেঞ্জ করা যায় অথবা কিছু অ্যানালাইসিসও চেঞ্জ করা যায়, এটাই হেল্পফুল। উইথ দ্যাট একটা লাস্ট কোশ্চেন ছিল, আমি জানি না জান্নাতুল আপনি আছেন কিনা। উনি প্রশ্ন করেছিলেন যে হুইসেল ব্লোয়িং, যেটা আমি উল্লেখ করেছিলাম, এবং ফলসিফিকেশন নিয়ে আরেকটু কিছু বলতে। তো আমার মনে হয় যে আমরা এটার উত্তর না দিই, শেষ করে ফেলি, কারণ 2 ঘন্টা হয়ে গেছে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা খুবই সৌভাগ্যবান যে 2 জন অসম্ভব ভালো এবং এক্সিলেন্ট রিসার্চার, ভেরি আর্টিকুলেটেড গবেষক আমরা পেয়েছি, যারা 2টা ঘন্টা সময় দিয়েছেন এবং খুব ভালো মতো অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। ইন ফিউচারে আমরা আরো ডিসকাস করার চেষ্টা করব যদি আপনাদের আগ্রহ থাকে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই 3 জনকে অসংখ্য ধন্যবাদ।